তোমরা আমাকে একটু জানিও যে আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা আর আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা ক্লিয়ারলি। কি বলছো? আদাব। আচ্ছা, যা যা জয়েন হচ্ছে দ্রুত লিংকটা একটু গ্রুপে শেয়ার করে দাও। লাইভের লিংকটা গ্রুপে শেয়ার করে দাও, ফ্রেন্ডদের মেনশন দাও। সবাই দ্রুত লাইভের লিংকটা একটু শেয়ার করে দাও। আচ্ছা, 8 জন আসছো। সাউন্ড কেমন যেন শোনাইতেছে। কেন, কোন নয়েজ আসতেছে কিনা সেটা বল। আচ্ছা, যারা সালাম দিচ্ছে সবাইকে আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। তো আজকে হচ্ছে আমাদের গুণগত রসায়ন 4 নম্বর লেকচার, ঠিক আছে? হ্যাঁ, আমি হচ্ছে এই কয়েকটা দিন খুবই ব্যস্ত, বুঝছো, এই জন্য হচ্ছে তোমাদের ক্লাসটা গতদিন নিতে পারি নাই রাত্রেবেলা। আরো হচ্ছে এখানে কারেন্ট থাকছে না ঠিক মতো, ওইটা আরো একটা বড় সমস্যা। সবাই একটু ফ্রেন্ডদের দ্রুত। আসসালামু আলাইকুম সামিয়া ইসলাম। আসসালামু আলাইকুম আপু। মালিহা, আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে আজকে হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ, 16 জন আসছো মাত্র আমাদের, মাত্র 16 জন আসছো। উপস্থিতি তোমাদের দিন দিন কমে যাচ্ছে। ভালো, খুবই ভালো। যারা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবা তারা এই ফলাফলটা আশা করি বুঝতে পারবা যে আমরা আসলে, যারা এই কষ্ট করে এতক্ষণ থাকবা, তারপর আমাদের সাথে পুরো জার্নিটা, এসএসসি পুরো জার্নিটা থাকবা, তারা শেষে বুঝতে পারবা যে আমরা ভালো কিছু দিতে পারছি কিনা আর তোমরা সঠিক সিদ্ধান্তটা নিয়েছো কিনা। যারা করছে না বা করবে না নানান কারণে, সেটা তাদের পার্সোনাল ব্যাপার, কোনো সমস্যা নেই। আমাদের সাথে যদি তোমরা 5 জন স্টুডেন্টও যুক্ত থাকো, আমরা তাদেরই পড়াবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপ গুলাতে একটু সবাই একজন কেউ লিঙ্কটা দিয়ে দাও তো। মেসেঞ্জার গ্রুপ গুলাতে, আমাদের যে মেসেঞ্জার গ্রুপ গুলো আছে এখানে কেউ একটু লিঙ্কটা দিয়ে দাও। আচ্ছা, 21 জন আসছো। আমি টপিকটা লিখে ফেলি, ততক্ষণ তোমরা কেউ একজন একটু লিঙ্কটা আমাদের মেসেঞ্জার যে 3টা গ্রুপ আছে ওইখানে একটু দিয়ে দাও, আর নিজেদের ফ্রেন্ডদের মধ্যে যেসব গ্রুপ আছে ওইখানে দিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা, আমি আমাদের আজকে টপিকটা লিখে ফেলি।
ওকে, জান্নাতুল মারিয়া বলছো শেষ পর্যন্ত থাকতে চাই। থ্যাংক ইউ। আমি তো বলছি যে যারা সিদ্ধান্ত নিবা তারা শেষে যে বুঝবা যে আসলেই আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম কিনা। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। যে লিংক দিয়ে দিছো তাকে থ্যাংক ইউ। জান্নাতুল মারিয়া, তোমাকে ধন্যবাদ। আচ্ছা চলো আমরা আমাদের টপিকটা লিখে ফেলি আজকে। আজকের টপিক হচ্ছে আপেক্ষিক, সরি, সমস্যা নাই রে। তোমরা ভাবতে পারো যে ভাইয়ারা এত কনস্ট্যান্ট কেন পাচ্ছে, আমাদের সাথে প্রায় 8 লাখ প্লাস স্টুডেন্ট যুক্ত আছে। তো তোমরা একটা ব্যাচ থেকে কয়জন আসলা, তবে যে কয়জন আসবা তাদেরকে আমরা আমাদের সর্বোচ্চটা দিই। আচ্ছা, এরপর হচ্ছে 2 নাম্বার টপিক হচ্ছে আমাদের গড় আপেক্ষিক পারমাণবিক ভর। এটা হচ্ছে এখানে আমরা ম্যাথ করবো, হ্যাঁ। আর সবার শেষে পড়বো হচ্ছে পরমাণুর মডেল। ওকে, আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা চলো আমি তোমাদেরকে প্রথমে হচ্ছে গতদিনে একটা একটা কাজ দিব, বুঝছো? একটা অনুধাবনমূলক প্রশ্ন আমি এখানেই লিখে দিচ্ছি। এটা সবাই একটু আমাকে হচ্ছে গতদিনে ক্লাসটা যারা ক্লিয়ারলি বুঝছো তারা আমাকে লিখে দেখাবা। এটা হচ্ছে 2 মার্কের, মানে খতে আসবে এই টাইপের প্রশ্ন। সেটা একটু দেখাবা আমাকে লিখে, হ্যাঁ। কোশ্চেনটা আমি লিখে দিচ্ছি। আইসোটোপ সৈয়ব, আচ্ছা শিহাব, শিহাব বলছো 3 নং ক্লাসের অর্ধেক ভিডিও নাই ভাই, ক্লাসটা শুরু করতে দে, দেখ আমি তোদের বুঝাই দিচ্ছি। 3 নং ক্লাসের প্রথম অর্ধেকটা কিছু জিনিস আমি দেখাই দিচ্ছি, যেটা তোরা কি মিস করে গেছিলি সেদিন। সমস্যা নেই, আগে এটা একটু লিখে নে, হ্যাঁ। আইসোটোপ কেন নিউটনের, এই প্রশ্নটা সবাই একটু লিখে নাও, লিখে নিয়ে এইটা হচ্ছে আমাকে একটু লিখে তোমরা দেখাবা, হ্যাঁ। আর আজকে যে এসডব্লিউ গুলো থাকবে এটা আমি ক্লাসে দিব না, আমি তোমাদেরকে একটা প্র্যাকটিস শিট দিয়ে দিব, কারণ আমাদের আজকে যে প্রথম 2টা টপিক, এই যে এইটা আর এটা হচ্ছে সম্পূর্ণ ম্যাথমেটিক্যাল, হ্যাঁ। তো এই দুইটার যে ম্যাথ গুলো থাকবে আমি তোমাদেরকে একটা প্র্যাকটিস শিট দিব, ওইটা সবাই আর কি ওই অনুযায়ী প্র্যাকটিস করে আমাকে দেখাবা। ঠিক আছে, যাদের অ্যান্সার মিলবে বা যারা যেটা পারবা না, কখনো কোথাও থেকে দেখে বা কারোর হেল্প নিয়ে করার দরকার নাই। তোমাদেরকে আমি ক্লাসে বুঝাই দিব যেটুকু, সেইটুকুর আঙ্গিকে যে কয়টা পারো, যদি আমি 10টা ম্যাথ দিয়ে প্র্যাকটিস শিখে 10টার মধ্যে যদি তুমি একটা পারো সেই একটাই ভালো। কিন্তু তুমি বাকি 9টা ট্রাই করবা, ট্রাই করে ভুল হোক, কাটো 10 বার কাটো, সমস্যা নাই, কিন্তু চেষ্টা করে তারপর আমাকে দেখাবা যে ভাইয়া 10টাই চেষ্টা করছি কিন্তু আমার একটাও হয় নাই। কারণ এই 10টাই এবার আমি যদি দিই সেটা আমি করাই দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন কথা হচ্ছে 3 নম্বর ক্লাসটা ডিলিট করে দেওয়া হয়েছে। 3 নম্বর ক্লাসটা ঠিক না, 3 নম্বর ক্লাসের প্রথম অংশটা ডিলিট করছি। আচ্ছা, তো আমি তোমাদেরকে ওইটা একটু দেখাই দিই। 3 নম্বর ক্লাসের প্রথম অংশে ছিল হচ্ছে মৌলের পরিচয়, হ্যাঁ। খুব দ্রুত দেখাবো এটা, সবাই আরেকবার একটু রিপিট করে নিও, হ্যাঁ। আচ্ছা, একজন বলো তো যে এইটার হচ্ছে, আচ্ছা সবাই এখন ক্লাসে ফোকাস করো, হ্যাঁ।
সবাই বলো, এখান থেকে সবাই অ্যান্সার করতে থাকো, এইটার কোনটা কি কোনটা কি। আগের দিন যে কোশ্চেনটা করছিলাম সেম ভাবে অ্যান্সার করতে থাকো, আমি এখানে একটু বুঝাইতে থাকি। আচ্ছা দেখো, আমরা মৌলের পরিচয় বলছিলাম, এক্স যদি একটা মৌল হয় তাহলে এক্স কে লেখার নিয়ম এখানে হবে হচ্ছে জেড, এটা হবে হচ্ছে এ, এটা হবে হচ্ছে প্লাস মাইনাস সি, আর এইটা হবে হচ্ছে আমাদের পি। তো এই জেড হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, এইটা হচ্ছে ভর সংখ্যা, আর আমাদের এই যে এইটা হচ্ছে চার্জ সংখ্যা, আর এইটা হচ্ছে পরমাণুর সংখ্যা। সবাই যারা মানে পুরো ক্লাসটা করছো তারা এইটা এটা এটা একটা ইয়ে করো, এটা এটা অ্যান্সার গুলো করতে থাকো, কমেন্টে দাও, আমি দেখছি। আচ্ছা, তো এইখানে আমরা এটা পাইলাম, তাহলে এই যে যে ভর সংখ্যা, এই যে যে ভর, আর এই যে যে পারমাণবিক সংখ্যা, তাহলে দেখো আমরা যদি নিউট্রন সংখ্যা এখান থেকে বের করতে চাই, নিউটন ইজ ইকুয়াল টু এ মাইনাস জেড, তাহলে এটা হচ্ছে আমাদের নিউটন সংখ্যা। আর এই নিউটন সংখ্যাটা কিসের জন্য বেরোবে? একটি পরমাণুর জন্য, অনলি নিউট্রন কিন্তু একটি পরমাণুর জন্য। তো এইখানে দেখো, এবার যদি আমি তোমাদেরকে বলি যে হচ্ছে অক্সিজেন, তারপর হচ্ছে 8 16 2 মাইনাস, আর এটা হচ্ছে 2। তো এখানে যদি বলি যে এইটা হচ্ছে পারমাণবিক সংখ্যা বা জেড কত 8, এ কত 16, চার্জ কত -2, পরমাণুর সংখ্যা কত 2। এবার যদি তোমাকে বলা হয় এর নিউটন সংখ্যা কত, নিউটন সংখ্যা তুমি অবশ্যই 16 -8 দিবা, তাহলে হচ্ছে 8 পাচ্ছ। এটা কয়টা ভাইয়া? বলছি একটা পরমাণুর জন্য, তাহলে এখানে পরমাণুর সংখ্যা আছে কয়টা? দুইটা, তাহলে অবশ্যই এর সাথে 2 গুণ দিতে হবে, 16টা। ঠিক আছে, এইটুকুই ছিল হচ্ছে গতদিন মানে প্রথম অংশের জিস্ট, আর বাদ বাকি যেটুকু ছিল সেটুকু আমি আবার ওই ক্লাসে বুঝাইছি। ঠিক আছে, যেটুকু মানে তোমরা বুঝতে পারোনি সেটুকু আমি বুঝাই দিলাম। এবার আমরা আজকের টপিকে যাব। ক্লাসের উপস্থিতি খুবই কম, অনেক হতাশাজনক। আচ্ছা, তাহলে আমরা আমাদের আজকের টপিকে ফোকাস করি। আজকের টপিক প্রথমটা ছিল হচ্ছে, কি লিখছিলাম আমরা? আচ্ছা, পারমাণবিক স্কেল। আচ্ছা, আমরা পারমাণবিক স্কেল সম্পর্কে জানবো আগে। জানি রে, সব ক্লাস এই জন্য রেকর্ডেড রাখি যে কারেন্ট থাকে না, সমস্যা নেই। আচ্ছা, পারমাণবিক স্কেল দেখো, লেখো সবাই, বড় করে হেডিং দাও, পারমাণবিক পারমাণবিক স্কেল। এখন আমাদের মৌলের ভর নির্ণয়ের জন্য স্ট্যান্ডার্ড 3টা স্কেল আছে, সেগুলোকে বলা হয় হচ্ছে পারমাণবিক স্কেল। এখন এই 3টা কি কি সেটা একটু দেখে নিই আমরা। হাইড্রোজেন স্কেল, অক্সিজেন স্কেল, আর হচ্ছে আমাদের কার্বন স্কেল, কার্বন কার্বন স্কেল। এখন এই যে যে হাইড্রোজেন স্কেল, এইটা আবিষ্কার করছিল হচ্ছে বিজ্ঞানী ডাল্টন। এটা আবিষ্কার করছিল কে ভাই? বিজ্ঞানী ডাল্টন। তো এইটার কাহিনী কিরকম ছিল, ধরো আমরা তো একটা মৌলের ভর জানি, ধরো হচ্ছে তোমার কার্বনের ভর 12, তাই না? তাহলে এইটার ধারণাটা এইরকম ছিল যে একটি কার্বন পরমাণুর ভর, একটি কার্বন পরমাণুর ভর, একটা কার্বনের ভর, একটা সি এর ভর সমান একটা হাইড্রোজেনের ভর, একটি হাইড্রোজেনের ভর এর 12 গুণ। মানে
এইটার ভরকে এই হাইড্রোজেনের ভরের সাথে তুলনা করা হচ্ছে, যে হাইড্রোজেনের ভর তো তখন 1 ধরা হতো। কত ভাই? আমরা জানি হাইড্রোজেনের ভর 1। তো এটাকে স্ট্যান্ডার্ড ধরে, তারপর হচ্ছে অন্যান্য মৌলের ভর বের করা হতো। কিন্তু এইটাতে পরবর্তীতে কিছু সমস্যা দেখা যায়, যে এইটা হচ্ছে একদম এক্সাক্ট ভরটা নির্ণয় করতে সক্ষম হচ্ছি না আমরা। তারপরে কি হয়, তারপরে 1860 সালের দিকে, তারপর 1860 সাল, কত, 1860 সালে বিজ্ঞানী স্টাচ, কিভাবে বিজ্ঞানী স্টাচ অক্সিজেন স্কেলটা আবিষ্কার করেন। তো অক্সিজেন স্কেলের ধারণাটা এমন ছিল যে একটা পরমাণুর ভর, মানে কোন মৌলের একটা পরমাণুর ভর ছিল হচ্ছে অক্সিজেনের ভরের 1/16 অংশ। 1/16 অংশ একটা পরমাণুর ভর, যে কোনো মৌলের একটা পরমাণুর ভর অক্সিজেনের ভরের 1/16 অংশ। ব্যাপারটা কিরকম, যে একটা মৌলের যদি ভর হয়, ধরো সালফারের তোমাদের কার্বনের ভরের কথাই আমি আবার বলি, কার্বনের ভর যদি 12 হয়, তো সেইটা হবে হচ্ছে অক্সিজেনের একটা পরমাণুর ভরের 1/16 অংশের সমান। কার্বনের যদি ভর 12 হয়, সেটা হবে অক্সিজেনের ভরের 1/16 অংশের সমান। বা আচ্ছা, একজন বলছে হচ্ছে কোন চ্যাপ্টার, এইটা হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পার্টের সেকেন্ড অধ্যায়। আচ্ছা ঠিক আছে। তো আমাদের আসলে এই হাইড্রোজেন স্কেলও এখানে আমাদের খুব ইম্পর্টেন্ট না, আবার অক্সিজেন স্কেলও ইম্পর্টেন্ট না। কারণ হচ্ছে কি, এইগুলা নিয়ে আমাদের পড়াশোনা খুবই কম। আমাদের মেইন পড়াশোনা হচ্ছে কার্বন স্কেল নিয়ে। তো চলো আমরা আমাদের আসলটায় যাই। শোনো, আমরা জানার জন্য অনেক করতে পারি, কোনো সমস্যা নেই। জানার জন্য, জ্ঞান আহরণের জন্য অনেক কিছু করা যায়। কিন্তু আসলে আলটিমেটলি তারপর আমাদের পরীক্ষার আগের রাতে বা হচ্ছে একটা পরীক্ষা দিতে যাব, তখন কি এই সব পড়ে যাব? সব তো পরীক্ষায় আসে না। তো আমাদের আসলে এটা জানতে হবে যে সব পড়ার পরে কোনটুকু আমাদের বেশি ইম্পর্টেন্ট, কোনটুকু আমাদের দরকার না, কোনটা আমাদের জানার জন্য, কোনটা আমাদের পরীক্ষার জন্য, সেটা আমাদের অবশ্যই জানা দরকার। তো এগুলো হচ্ছে আমাদের জানার জন্য ছিল, এটা আমাদের পরীক্ষার জন্য। আচ্ছা, এবার আসো কার্বন স্কেল। এইবার বিজ্ঞানী ডাল্টন দিছে, বিজ্ঞানী এস্টাস দিছে, কিন্তু সমস্যা একটা রয়ে গেছে। আচ্ছা, মোটে 23 জন আছে, ভালো কথা, সুন্দর, সমস্যা নেই। আচ্ছা, আমার ভয়েসটা কি ক্লিয়ার সেটা একটু আমার জানায়, হ্যাঁ? সবাই একটু কমেন্ট করো তো, হাইড্রোজেন স্কেল কে আবিষ্কার করছে, আর হচ্ছে অক্সিজেন স্কেল কে আবিষ্কার করছে, এই দুইটা একটু কমেন্ট করো। হাইড্রোজেন স্কেল কে কমেন্ট করছে, হাইড্রোজেন স্কেল কে আবিষ্কার করছে, আর অক্সিজেন স্কেল কে আবিষ্কার করছে, এটা একটু কমেন্ট করো। আমিনা আক্তার, আসসালামু আলাইকুম। এ ক্লাসের বলছো ভাইয়া, ভয়েস ডাবল শোনা যায়। আচ্ছা, আর কারোর কি এই প্রবলেমটা হচ্ছে, যে হচ্ছে ভয়েস ডাবল শোনা যাচ্ছে? ভয়েস ডাবল শোনার প্রবলেমটা হচ্ছে তোমার ফেসবুকে, বুঝছো? কারণ এই জিনিসটা আমি আগেও একদিন লক্ষ্য করছি, যে হচ্ছে ভয়েসটা রিপিট হয়। এটা হচ্ছে ফেসবুকের টেকনিক্যাল প্রবলেম, আমাদের এখানে কোনো দোষ নাই। আচ্ছা, এখন ঠিক আছে কিনা ভয়েসটা? ভয়েসটা এখন ঠিক আছে কিনা?
ভয়েসটা এখন ঠিক আছে কিনা, স্ক্রিন ক্লিয়ার কিনা আরেকবার সবাই জানাই দাও। আমরা আমাদের পড়ার মেইন অংশে ঢোকার আগে এগুলো একটু এনশিওর করে নিই। আর সবাই একটু এটা তুলে ফেলো, ততক্ষণে সবাই এটা তুলে ফেলো। এ ক্লাসের একটু জানাও ভয়েসটা ক্লিয়ার কিনা। এখন ভয়েস ডাবল শোনা যাচ্ছে কিনা। প্রিয়ন্তি বলছো ঠিক আছে, পারদিন বলছো ঠিক আছে, আমিনা বলছো ঠিক আছে, ওকে ওকে, অল ওকে। আচ্ছা, এবার আসো কার্বন স্কেল। দেখো বিজ্ঞানী ডাল্টন এক কথা বলে গেছে যে হচ্ছে আমি একটা হাইড্রোজেন স্কেল আবিষ্কার করলাম, সেটা তোমরা বাদ দিয়ে দিলা। ডাল্টন বলছে সেটা দিল, তারপর এস্টাস সেটা করলো, কিন্তু এইবার অক্সিজেন স্কেল যে আবিষ্কার করলো, অক্সিজেন স্কেল নিয়ে সমস্যাটা তখনই হলো যখন হচ্ছে আগের দিন আমরা আইসোটোপ পড়ছিলাম না, সেই আইসোটোপ আবিষ্কার হলো। অক্সিজেনের কয়টা আইসোটোপ ছিল সবাই বলো তো, সবাই একটু কমেন্ট করো তো, অক্সিজেনের কয়টা আইসোটোপ আমি দেখাইছিলাম, অক্সিজেনের আইসোটোপ কয়টা ছিল এবং সেগুলা কি কি, একটু কমেন্ট করো তো দেখি, দেখে নি তোমাদের থেকে। অক্সিজেনের আইসোটোপ কয়টা? এই যে মালিহা বলছো তিনটা, আনিকা প্রিন তিনটা, ওকে। আর কেউ? আর কেউ কি কিছু বলবা তিনটার বদলে? আচ্ছা, আরেকবার বলো তো কার্বনের কয়টা তাহলে। অক্সিজেনের তো তিনটা বললাম, কার্বনের কয়টা? হুম, গুড। অক্সিজেনের তিনটা, সবাই বলছো অক্সিজেনের তিনটা, গুড, ওকে। আচ্ছা, কার্বনের আমরা যেটা দেখছিলাম ওটা প্রাকৃতিক ভাবে তিনটা, আরেকটা আইসোটোপ আছে সেটা, আর মানে কার্বনের ধরতে পারো সেটা হচ্ছে কৃত্রিম, সেই কৃত্রিম আইসোটোপটা আমি তোমাদের দেখাই নাই। আমরা হচ্ছে যখন হচ্ছে এই অধ্যায়ে তেজস্ক্রিয়তা পড়বো তখন আরেকবার আইসোটোপ পড়বো, তখন হচ্ছে আইসোটোপের ব্যবহার, কোনটা কোন আইসোটোপ, মানে কোনগুলা কৃত্রিম প্রাকৃতিক এইগুলা দেখবো, ঠিক আছে, তখন আইসোটোপটা আরেকবার ক্লিয়ারলি দেখবো। তো এই যে অক্সিজেনের যখন তিনটা আইসোটোপ আবিষ্কার হইলো, তখন হচ্ছে বিজ্ঞানীরা ঝামেলায় পড়ে গেল যে হচ্ছে কোনটা ব্যবহার করব আমরা, নাকি অক্সিজেন 16 ব্যবহার করব, নাকি 17 ব্যবহার করব, নাকি 18 ব্যবহার করব। খুবই সমস্যায় পড়ে গেল। তারপর হচ্ছে আইইউপ্যাক, মানে আমাদের রসায়নে যা যে স্ট্যান্ডার্ড, যে আন্তর্জাতিক সংস্থাটা আছে, তারা হচ্ছে নির্ণয় করে দিল যে কার্বন 12, কার্বন স্কেল মানে কার্বন 12 আইসোটোপকে স্ট্যান্ডার্ড ধরে দিল। কার্বন 12 আইসোটোপকে স্ট্যান্ডার্ড, কার্বন 12 আইসোটোপকে স্ট্যান্ডার্ড ধরে তারা একটা স্কেল প্রণয়ন করলো, সেইটাই হচ্ছে আমাদের কার্বন স্কেল। এবার আসো সেই কার্বন স্কেল অনুযায়ী যদি আমরা, তো আমরা স্কেলের পরিচয় পাইছি, তো স্কেলের পরিচয় থেকে এবার আসবো আমরা হচ্ছে আমাদের আপেক্ষিক পারমাণবিক ভরের স্কেলের ব্যবহারটা, স্কেলটা কোন কাজে ব্যবহার করব। তো আমরা যখন আমাদের আপেক্ষিক ভর, আচ্ছা, এবার দেখো এই আপেক্ষিক পারমাণবিক ভর জিনিসটা কি। আচ্ছা, একজন বলছে ভয়েস প্লাস স্ক্রিন ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো দেখো আপেক্ষিক পারমাণবিক ভর জিনিসটা কি, আমি তোমাদেরকে স্কেলের সময় বললাম যে অক্সিজেনের একটাকে স্ট্যান্ডার্ড ধরে, মানে ধরো হচ্ছে তো আমি হচ্ছি, আমার ওজন হচ্ছে 10 কেজি, আর তোমাদের পার্বণ ভাইয়ের ওজন হচ্ছে 80 কেজি, ঠিক আছে। তাহলে কি হলো, আমি পার্বণ ভাইয়া বলতে পারে যে ওর ওজন আমার ওজনের 8 গুণ, কি ওর ওজন আমার ওজনের 8 গুণ। পার্বণ ভাইয়া ইজ ইকুয়াল টু, পার্বণ ইজ ইকুয়াল টু 2 গুণ 8, ঠিক আছে। তাহলে পার্বণের হিসাবটাকে, পার্বণের ওজনটাকে, আচ্ছা, পার্বণের ওজনটাকে আমার ওজনের 8 গুণের সমান আমি ধরে নিচ্ছি। পার্বণের ওজনটাকে আমি মানে পার্বণ তার ওজনটাকে আমার ওজনের সাপেক্ষে গণনা করছে, মানে আমার নিজের একটার সাপেক্ষে আরেকটাকে গণনা করা, বুঝতে পারছো? হ্যাঁ, এই যে আনিকা লিখছো বঙ্কিম ভাই ইন্টু 8, ঠিক আছে। মানে কি করছি আমরা, পার্বণ ভাইয়ের ওজনটাকে বঙ্কিম ভাইয়ের ওজনের
সাপেক্ষে গণনা করছে। তো এইটা কোনো কিছু সাপেক্ষে যখন গণনা করি তখন সেটা হয় হচ্ছে আপেক্ষিক, মানে সেটা কিন্তু আমাদের অ্যাবসলিউট ভ্যালু না, আপেক্ষিক ভ্যালু, সেটা কম বেশি হইতে পারে। তো আমরা সেই একটা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর জানবো। তো সেই আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্রটা হচ্ছে, এটা আমরা ডাইরেক্ট সূত্রই লিখি। সূত্রটা হচ্ছে মৌলের, উপরে হবে মৌলের একটি পরমাণুর ভর বাই, ওই যে বললাম কার্বন স্কেলকে স্ট্যান্ডার্ড, তাই এটা হচ্ছে কার্বন 12 আইসোটোপের, এই জিনিসটা না তোমরা 9 10-এ একবার পড়ে আসছো। তো এটা আবারও একটু দেখাচ্ছি কারণ এটা আমাদের বইয়ের ভিতরে আছে। কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভর ইন্টু 1/12, মানে হচ্ছে কি যে কার্বন 12 আইসোটোপের, এটার অর্থ নিচেরটুকুর অর্থ হচ্ছে কি কার্বন 12 আইসোটোপের, কার্বন 12 আইসোটোপের একটা পরমাণুর ভরের 1/12 অংশ। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, গুড, সবাই জানো এটা। আচ্ছা, তো সবাই এটা একটু কমেন্ট করো, এই সূত্রটা কমেন্ট করো, দেখি, দেখে নি। কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভর এর 1/12 অংশ। তো এই যে তোমাদেরকে, তোমরা আমার প্রথম ক্লাসে অনেকে কমেন্ট করতেছিলে এএমইউ এএমইউ, এই জিনিসটা আমি তোমাদেরকে এখন দেখাবো যে এএমইউ জিনিসটা আসলে কি। এএমইউ হচ্ছে, এই যে দেখো, এই যে যে অংশটুকু দেখতে পাচ্ছ না, কার্বন 12 আইসোটোপের একটা পরমাণুর ভরের 1/12 অংশ, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট, বা হচ্ছে এ এম ইউ। কিভাবে বললাম, এই যে নিচের অংশটুকুকে বলা হচ্ছে এ এম ইউ, বা এইটাকে বলা হয় ডাল্টন, কিভাবে, ডাল্টন একক, ডাল্টন একক। কারণ এই স্কেলটা শুরু করছিল কে, ডাল্টন। ডাল্টন একটা দিয়ে শুরু করছিল, তারপরেই তো এই পর্যন্ত আসছে, তো তাকে সম্মানের খাতিরে এটাকে বলা হয় হচ্ছে ডাল্টন একক। তো ডাল্টন একক, এখন এর যেহেতু এতগুলো নাম আছে তাহলে এর অবশ্যই একটা ভ্যালু আছে, আলাদা রকমের মূল্য আছে, তাই না? তো এই ভ্যালুটা কি জানো কিনা তারা একটু কমেন্ট করো, ততক্ষণে আমি তোমাদেরকে। হ্যাঁ, রবিউল ইসলাম বলছো মৌলের একটি পরমাণুর ভর বাই কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। ইয়েস, হ্যাঁ, ক্লাস 10-এ পড়াইছিল, এখান থেকে আরো কিছু জিনিস জানবো আমরা, সেই জন্য এটা আবার পড়াচ্ছি, কারণ অনেকেই ভুলে গেছে, অনেকেই এই জিনিস ভুলে গেছে অলরেডি, 2-3 মাস পড়াশোনার মধ্যে নাই, ভুলে গেছে অনেক কিছু। তো আসো, এবার আমরা আগের দিন বলছিলাম না, আচ্ছা বলতো, সেই যে পার্বণ ভাইয়ের একটা গল্প বলছিলাম, পার্বণ ভাইয়া তার নোট খাতা একটা সংখ্যা নোট করছিল, সেই সংখ্যাটা অর্থাৎ সেই অ্যাভোগাড্রোর সংখ্যাটা সবাই একটু কমেন্ট করো, অ্যাভোগাড্রোর সংখ্যাটা সবাই একটু কমেন্ট করো। অ্যাভোগাড্রোর সংখ্যাটা সবাই একটু কমেন্ট করো। অ্যাভোগাড্রোর সংখ্যাটা সবাই একটু কমেন্ট করো। ওকে, আনিকা কমেন্ট করছো, সানজিদা সামান কমেন্ট করছো। আচ্ছা, তো কি বলছিলাম যে এখান থেকে যেটা আমরা জানবো সেটা হচ্ছে যে কোন মৌলের 1 মোলের মধ্যে কতটা পরমাণু থাকে। 1 মোলে থাকে, 1 মোলের পরমাণু, 1 মোলে পরমাণু থাকে হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যার সমান সংখ্যক, এনে, তাই না? 1 মোলে পরমাণু সমান অ্যাভোগাড্রোর সংখ্যার সমান সংখ্যক। এখন আমাদের দরকার হচ্ছে এইটার ভ্যালু বের করা। আসো, তাহলে আমরা সেইটাই করি। দেখো, তো আমরা যদি বলি
যে কার্বন 12 আইসোটোপের ভর কত, অবশ্যই সেটা 12 গ্রাম, তাই না? তাহলে এক মোল কার্বন 12 আইসোটোপের মধ্যে পরমাণু আছে নিশ্চয়ই অ্যাভোগাড্রো সংখ্যার সমান সংখ্যক। আচ্ছা, তো এক মোলের মধ্যে যেহেতু অতটা পরমাণু আছে আর আমাদের দরকার হচ্ছে একটা, এক মোলের ভর জানি হচ্ছে 12 গ্রাম, আর এক মোলে পরমাণু আছে এতটা, তাহলে আমরা লিখতে পারি 6.023 ইন্টু 10⁻23টি পরমাণুর ভর ইজ ইকুয়াল টু 12 গ্রাম। অর্থাৎ একটি পরমাণুর ভর সমান 12/6.023 ইন্টু 10⁻23। আচ্ছা, এবার বলো যে এই পর্যন্ত সবাই একটু ক্লিয়ার কিনা, যে ভাই এই পর্যন্ত বুঝতে পারছি। এই যে যে ভগ্নাংশটা আসলো এই পর্যন্ত ভাইয়া সব বুঝতে পারছি, এই পর্যন্ত যা বলছেন সব ক্রিস্টাল ক্লিয়ার। সবাই একটু কমেন্ট করো যে ভাই এই পর্যন্ত যা বলছেন ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, শিহাব বলছো ক্লিয়ার, গুড। আর কয়েকজন বলো ক্লিয়ার। আচ্ছা, সবাই বলছো ক্লিয়ার। তো এই ভগ্নাংশটুকুকে আমি একটু আলাদা সাইডে লিখে রাখি। ধরো এখানে দিয়ে লিখি, ভগ্নাংশটা কি পাইছি আমরা, একটা পরমাণুর ভর হচ্ছে 12/6.023 ইন্টু 10⁻23, এটা পাইছি। হ্যাঁ, আস তাহলে কার্বন 12 আইসোটোপের একটা পরমাণুর ভর পাইছি ওইটুকু। ওকে, আচ্ছা। তো এইবার এই জিনিসটাকে আমরা আমাদের এখানে বসায় দিব, আমরা আমাদের সূত্রে বসাবো। এই জিনিসটাকে আমরা আমাদের সূত্রে বসায় দিব। কি ছিল, কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভরে 1/12। আচ্ছা, লিখো একটি পরমাণুর ভর বাই হচ্ছে 12/6.023 ইন্টু 10⁻23 ইন্টু 1/12। আগে তো একদম টানা মুখস্থ করে আসছে। ওই যে যে একজন মানটা বলছিলা, কে যেন বলছে আমি খেয়াল নাই, এটার মানটা বলছিল একজন, সে তো ধরো তুমি মুখস্থ করে আসছো, আমি ধরে নিলাম। তো এখন আমরা দেখি এটা কিভাবে আসছিল। তো দেখো এই 12, এই যে 12 আর এই 12 কাটা যায় না, এই 12 কাটা যায়, তাহলে থাকে কি, আমাদের থাকে হচ্ছে 1/6.023 ইন্টু 10⁻23, এটা থাকে না? তো সেইটাই আমরা লিখি আবার, যে হচ্ছে একটি পরমাণুর ভর বাই 1/6.023 ইন্টু 10⁻23। ওকে, তো এইটুকুর মান আমাদের দরকার, এইটুকুর মান আমাদের দরকার। তো চলো সেটা আমরা একটু দেখে নিই। সরি, আমাদের ক্যালকুলেটর কই, এই যে দেখো তো কত আসে ওইটার মান, অন বাই সরি 6.023 ইন্টু 10⁻23, দেখো তো এটার মান আসছে 1.66 ইন্টু 10⁻24। চলো তাহলে এটা আমরা লিখে নেই, এটার মান আসছে কত, মান আসছে কত, আচ্ছা এখানে কি দেখা যাচ্ছে, দেখা যাওয়ার কথা স্ক্রিন তো। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা দেখো, তাহলে একটি পরমাণুর ভর বাই ওইটুকুর মান আসলো কত, 1.66 ইন্টু 10⁻24। তো আমরা আপেক্ষিক পারমাণবিক ভর
আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান ডাইরেক্ট ওইটা লিখে দিতে পারি। আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান তোমাদেরকে আরেকবার দেখাই দিই। আরে অন হয়ে যাচ্ছে। 1.66 into 10 to the power minus 24। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি পাইলাম? আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান মৌলের একটি পরমাণুর ভর বাই 1.66 into 10 to the power minus 24। শেষ। এটা হচ্ছে আমাদের আলটিমেট সূত্র। ওকে, তাহলে এই মানটা আমরা পাইলাম, এবং এই মানটা আমাদের এসএসসি বইয়ে, এসএসসি লেভেলের বইয়ে কি ছিল? এই মানটা ডাইরেক্ট দেয়া ছিল যে 1 এএমইউ এর মান এত, বা 1 ডালটনের মান কত গ্রাম, ঠিক আছে? 1 এএমইউ বা 1 ডালটনের মান কি বলছি? অন এএমইউ, অ্যাটমিক মাস ইউনিট, অন এএমইউ। আরেকটা জিনিস লিখে নাও, অন এএমইউ ইজ ইকুয়াল টু অন ডালটন। এখন তোমাদেরকে একটা খুশি সংবাদ জানাই, মেডিকেল ভর্তি পরীক্ষায় একবার প্রশ্ন আসছিল অন অন ডালটন সমান কত গ্রাম, অন ডালটন সমান কত গ্রাম। এখন তোমাদেরকে এটা শেখানোর পর অবশ্যই তোমরা এখন বুঝতে পারতেছো যে এটা যদি আমাদেরকে লেখা পরীক্ষায় আসে, মানে রিটেনে আসে যে অন ডালটন সমান কত গ্রাম, এটা বের করে দেখাও, তোমরা অবশ্যই পারবা কিনা একটু জানাও। অন ডালটন সমান কত গ্রাম সেটা কমেন্ট করো, আর ওইটা একদম ইন ডিটেইলস বের করে দেখাইতে পারবা কিনা সেটা জানাও। অন ডালটনের মান কত গ্রাম সেটা জানাবা, আর এটা বের করে দেখাইতে পারবা কিনা জানাবা, কমেন্ট করো। ইনশাআল্লাহ পারবো, ইয়েস। তাহলে দেখো, তোমরা কিন্তু একটা ম্যাথ কোশ্চেন সলভ করলাম এতক্ষণ ধরে। কি করলাম? ম্যাথ কোশ্চেন সলভ, মেডিকেল অ্যাডমিশন টেস্টের একটা প্রশ্ন সলভ করলাম। এটা কিন্তু ম্যাথে আসছিল, অন ডালটন সমান কত গ্রাম। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো ওই এসএসসি লেভেলে যা পড়ছি, আমাদের জানা জিনিস দিয়েই আমরা আরো ডিপে যাব, আমাদের জানা জিনিসকে আরো বিস্তারিত ভাবে জানবো, ঠিক আছে? আচ্ছা, এইবার আসো, আমাদের কাহিনী হচ্ছে কি, একটা পরমাণু, ভাইয়া নিচেরটুকু তো পারলাম, এখন মৌলের একটা পরমাণুর ভর কত সেটা কিভাবে জানবো? তো আসো, আমরা একটা পরমাণুর ভর নির্ণয়টা একটু শিখে নিই। এটা ডাইরেক্ট একটা সূত্র লিখে নাও, যে একটা পরমাণুর ভর একটি পরমাণুর ভর, আমরা কি বলছিলাম বলতো? এইটা যদি একটা মৌল হয়, একটা মৌল আকায়, এই নিউক্লিয়াসে থেকে প্রোটন প্লাস নিউট্রন, তাই না? নিউক্লিয়াসে থেকে প্রোটন প্লাস নিউট্রন, বাইরে থাকে ইলেকট্রন, এখন পরমাণুর যা ভর, এখন যদি বলি যে হচ্ছে পার্বনের ভর নির্ণয় করব, তাই না? পার্বনের ভর নির্ণয় করতে গেলে কি হবে? পার্বনের মাথা বাদ দিয়ে কি তোমরা পার্বনের ভর নির্ণয় করতে পারবা? পারবা না। বা পার্বনের হাত পা বাদ দিয়ে কি পারবা না। তো ওর ভরটা নির্ণয় করতে গেলে ওর সম্পূর্ণ শরীরের ওজনটাই আমাদের নির্ণয় করতে হবে, সম্পূর্ণ শরীরের ওজন, ভরটা নির্ণয় করতে হবে, তাই না? কিন্তু ধরো ওর শরীরে সামান্য একটা ঘড়ি, ওর হাতে একটা ঘড়ি আছে, ওখানে ঘড়িটা হচ্ছে খুবই নগণ্য, ওর ওজন 80 কেজি, ঘড়ির ওজন 80 গ্রাম, ওর ওজন 80 কেজি, ঘড়ির ওজন 80 গ্রাম। তো তুমি ওই ঘড়ি খুলে নাও হাত থেকে, বা ঘড়িটা হাতে থাকা অবস্থায় ওর ভর মাপো, তাতে কি কোনো খুব বেশি পার্থক্য আসবে? অবশ্যই আসবে না, কারণ কোথায় 80 কেজি, কোথায় 80 গ্রাম।
তাই না? তো এই জন্য মৌলের যখন একটা পরমাণুর ভর নির্ণয় করবা তখন আমরা শুধুমাত্র পরমাণুর নিউক্লিয়াসের এই প্রোটন আর নিউট্রনের ভরটাকেই গণ্য করি, প্রোটন আর নিউট্রনের ভরটাকেই গণ্য করি। এই ইলেকট্রনের ভর খুবই নগণ্য। আমরা বলছিলাম যে ইলেকট্রনের ভর হচ্ছে প্রোটনের ভরের 1/1837 গুণ। এটা আমরা প্রমাণও করে দেখাইছিলাম, আমাদের সেকেন্ড ক্লাসে সম্ভবত এটা প্রমাণ করে দেখাইছিলাম। তাহলে ইলেকট্রনের ভর যদি আমরা না ধরি আমাদের নিশ্চিতভাবে কোনো সমস্যা হবে না বা মানের খুব তারতম্য আসবে না। চলো আমরা লিখে ফেলি একটা পরমাণুর ভর। তোমরা সবাই প্রোটনের ভর জানো, সবাই প্রোটন আর নিউট্রনের ভরটা কমেন্ট করো। সবাই প্রোটন আর নিউট্রনের ভরটা কমেন্ট করো। সবাই প্রোটন আর নিউট্রনের ভরটা কমেন্ট করো। তো এই একটা পরমাণুর ভর হবে হচ্ছে 1.673 10⁻⁻24 ইন্টু প্রোটন নাম্বার প্লাস, এবার আসো নিউটনের ভর 1.675 ইন্টু 10⁻24 ইন্টু নিউট্রন। শোনো, এখন তোমরা বড় হয়ে গেছো বুঝছো, এখন ক্যালকুলেটর ইউজ করবা খুব সাবধানে এবং ক্যালকুলেটর ইউজটা সঠিকভাবে জানতে হবে। দেখো আমি এটা লিখেছিও ব্র্যাকেট সহ, তো তোমরা ক্যালকুলেটর ব্যবহার করার সময় অবশ্যই এইভাবে ব্র্যাকেট ইউজ করবা। ক্যালকুলেটর ব্যবহার করার সময় অবশ্যই এইভাবে ব্র্যাকেট ইউজ করবা, না হলে কিন্তু মান ভুলভাল আসবে। যেমন সেদিন ম্যাথ করার সময় একজন বলছিল ভাই আমার মান মেলে নাই, তারপর ও আমার সাথে কথা বলে এবং আমি ওকে বলি ক্যালকুলেটরের ছবি দিতে, ও আমাকে আমি দেখলাম ও হচ্ছে ক্যালকুলেটরে কোনো ব্র্যাকেট ইউজ না করেই ক্যালকুলেশন করতেছে, এই জন্য হচ্ছে ওর ভুলভাল মান আসতেছে। ঠিক আছে, তো সবাই ক্যালকুলেটর ইউজ করে ম্যাথ গুলা করবা। তো এবার আসো, আমরা এইটুকু তো জানলাম, এবার ভাই আমরা একটা উদাহরণ দেখে নিই। এই সূত্রটা সবাই লিখছো? এই স্লাইড মানে এই পর্যন্ত বলো ভাইয়া, স্লাইড এই পর্যন্ত সবার ক্লিয়ার? পরমাণুর ভর পর্যন্ত সবার ক্লিয়ার? কমেন্ট করো এই পর্যন্ত সবার ক্লিয়ার। তারপর আমরা ম্যাথ করব। এই কে লিখলো এটা মাইনাস প্লাস? এই ভর কবেতে মাইনাস প্লাস হয় রে? সানজিদা সামান, ভর কবে থেকে মাইনাস প্লাস হয়? কি লিখলি এটা? ভর ভর পজিটিভ নেগেটিভ হয়? ঠিক করে লেখো। আচ্ছা ঠিক আছে, সবাই বলছো ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এবার একটা উদাহরণ করি। দেখো, সবাই লেখো কোশ্চেনটা। ধরে নি কোন মৌলের ক্ষেত্রে করব? আচ্ছা দেখো, আমরা ধরে নি সোডিয়ামের ক্ষেত্রেই করি। 11 23, ওকে, 11 23। তো এইখানে আগে সবাই একটু আমাকে জানাও জেড কত, এই কত, আর হচ্ছে পি কত, কোনটা কত জানো? তারপর আমি ম্যাথে ঢুকবো, ততক্ষণ আমি লিখি। এর একটি পরমাণুর ভর ও আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় কর। ওকে, হ্যাঁ ঠিক আছে। এই যে আনিকা বলছো Z11 A23 P1, গুড। ঠিক আছে, ঠিক আছে। শোনো, এই কেমিস্ট্রি বলো বা ফিজিক্স বলো সবকিছুর ক্ষেত্রে না তুমি সব সময় ম্যাথ করার আগে উপাত্তগুলো কালেক্ট করে নেবা। উপাত্ত যদি তোমার হাতে থাকে, মানে তোমার দেয়া জিনিসগুলো যদি তোমার হাতে থাকে, তারপর সেটাকে কিভাবে ইউজ করতে হবে তুমি নিজেই বুঝতে পারবা। ঠিক আছে, তোমার হাতে যদি একটা কিছু তুলে দেওয়া হয়, সেটা হোক একটা কলম বা টাকা পয়সা,
তোমার হাতে যদি টাকা দেয়া হয় তাইলে তো সে মন মতো খরচ করবানি, কিভাবে খরচ করতে হবে বলেও দেয়া লাগবে না। আর এখানে আমার যে বোনগুলো আছে তাদের হাতে যদি কোনো মেকআপের জিনিসপত্র তুলে দেওয়া হয়, তো কত প্রকারে কত ভাবে মেকআপ করা লাগে তারা খুব ভালো মতো জানে। তো সেইভাবে তোমরা আগে উপাত্তগুলো কালেক্ট করে নিবা, তারপর দেখবা ম্যাথটা কত ভাবে করা যায় সেটা তোমরা নিজেরাই পারতেছো। আচ্ছা, তাহলে আমাদের জেড কত? 11। এ কত? 23। পরমাণুর সংখ্যা 1। আচ্ছা আচ্ছা, এখানে ছেলেরা কি তুমি মেকআপ করো? করতে পারো, অনেকে অনেকেই করে। আচ্ছা, আসো আমরা ম্যাথ করি, ওগুলা নিয়ে পরে ভাববো। না, অনেকটা আমি দেখছি রে, অনেকের প্রোফাইলে দেখছি। শিহাব, তুমি যে বলতেছো ময়দা সুন্দরী সব, এবার এরা যদি সবাই মিলে তোমাকে ধরে, তুমি কি আস্ত থাকবা? বাহ, এটা তুমি যে বললা যে অনেক মেকআপের নামও জানি না, ভালো লাগছে, মানে শুনে বিশ্বাস হইলো না আমার। আচ্ছা, শিহাব কিন্তু তোমাদের ময়দা সুন্দরী বলতেছে। প্রতিবাদ জানাও সবাই, প্রতিবাদ জানাও। আমিও প্রতিবাদ জানাচ্ছি। এই ক্লাসের আবার ভেঙাচ্ছ কেন? ছি ছি, নিজের ব্যাচমেটদের ভেঙাও না। সামির বলছো মেকআপ করো, বাহ ভালো, করবা মেকআপ করবা। আরে সুন্দর হওয়ার অধিকার সবার আছে, তুমি সেটা সাজুগুজু করে হও বা যেভাবেই হও, মেকআপ করে হও, সমস্যা কি? ওরে বাবা, ন্যাচারাল সুন্দরী, গুড, ভালো ভালো, সুন্দর, ন্যাচারাল থাকাই ভালো। আচ্ছা, সাউথ ইন্ডিয়ান ফিল্মের একটা নায়িকা আছে না, কি যেন নাম, আমার খেয়াল নেই, মাঝে দেখতাম ফেসবুকে যে হচ্ছে কোনো মেকআপ টেকআপ করে না, ন্যাচারাল। তোমরা কেউ নামটা জানো? বলো তো। এই যে একদম বলছো সাই পাল্লাবি, হ্যাঁ 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 রে, ওর নাম, ওর কথাই বলছি। আচ্ছা, শিয়াবকে ময়দায় গোসল করানো হবে। আচ্ছা, হুম, আচ্ছা, সবাই দেখি কমেন্ট বক্সে যুদ্ধ লাগাই দিছো, ভালো। একটানা পড়ার থেকে মাঝে মাঝে একটু যুদ্ধ মজা করে নেওয়া ভালো। শিহাব বলছো মুভি দেখি না, এটা করবা না। তোমার যে টাইপের মুভি ভাল লাগে, কার্টুন ভাল লাগে, দেখবা, সমস্যা নাই, বড় হয়েছে তাতে কি, কার্টুন ভাল লাগে ভাই দেখবা, নাটক ভাল লাগে দেখবা ভাই। কিন্তু জীবনে এন্টারটেনমেন্টের দরকার আছে। তুমি যদি টানা পড়ো সারাদিন একদম পড়তেই থাকো, আলটিমেটলি তোমার ব্রেন কাজ করবে না, তারপরে যে আর সবকিছু রেস্টের দরকার আছে, জীবনে বিনোদনের অনেক দরকার। এই দেখো, একজন অলরেডি আমাদের ম্যাথটা করে ফেলছে, গুড। দেখি আমরা অ্যান্সার করব, তারপর তোমাকে জানাবো যে তোমারটা হয়েছে কিনা, ঠিক আছে? আমরা ম্যাথে যাওয়ার আগে একটু ছোট্ট ব্রেক নিচ্ছিলাম। না রে, রাশমিকা না, সামির রাশমিকা না। ওই যে কে যেন বলছিল, সাই, সাই পল্লবী, ও, এটা আমি শিওর, রাশমিকা না, রাশমিকা প্রচুর মেকআপ করে। মুভি দেখবা, আমি প্রচুর মুভি দেখি, মুভি দেখি, ওয়েব সিরিজ দেখি, প্রচুর দেখি, কোনো সমস্যা নেই। এমনও দিন গেছে, এমনও দিন গেছে যে হচ্ছে তোমার একটা রাতে একটা সিরিজের 2-3টা সিজন শেষ করে ফেলি, এরকম গেছে, কোনো সমস্যা নাই। সো দেখবা, যখন মন চাবে, ভাল লাগবে না পড়াশোনা করতে, সাথে সাথে এন্টারটেনমেন্ট নিবা, সবার জন্য বলছি। মনে করো তোমার মনে হচ্ছে আজকে ক্লাসটা করলাম, পড়াটা পড়াটা কমপ্লিট করতে হবে, দিনের দিনের পড়া দিনের দিন কমপ্লিট করতে হবে, আজকের পড়া আজকেই করতে হবে। তুমি 5 ঘন্টা মুভি দেখো, তাতে আমার আপত্তি নাই, কিন্তু 1 ঘন্টা হইলেও আজকের ক্লাসের পড়াটা তোমাকে করে রাখতে হবে, একবার রিডিং দিয়ে রাখতে হবে অন্তত। কারণ তুমি যদি আজকে আমি বুঝাই দিলাম তোমাকে, তুমি এটা যায় 10 দিন পরে দেখতেছো, তখন তুমি আজকে আমি ক্লাসে কিছু কথা বলছি, ক্লাসে বোঝানোর স্বার্থে কিছু গল্প বলছি,
এগুলা তোমার মনে থাকবে না। তো তখন তোমার মনে হবে জিনিসটা অনেক কঠিন, তখন দোষ হবে ভাইয়া, যে ভাইয়া বোঝাইতে পারে নাই, কিন্তু ভাইয়া তো ঠিকই বোঝাই দিছিল, তুমি 10 দিন পরে যে পড়ছো, কথা ভুলে গেছো অর্ধেক, তোমার মনে থাকবে কেমনে? এই জন্য দিনের জিনিস দিনে অল্প অল্প করে পড়ে শেষ করে রাখবা, তাহলে তোমার পরে যে অনেক বেশি হবে না। তো চলো আমরা এই ম্যাথটা একটু করি, হ্যাঁ অনেক গল্প হইলো, এবার একটু ম্যাথটা করি। আসো, দেখো এখানে বলছে যে একটি পরমাণুর ভর, তাহলে একটা পরমাণুর ভরের জন্য আমরা পাইছিলাম হচ্ছে, ডাইরেক্ট লিখতেছি, হ্যাঁ দেখো এর নিউটন সংখ্যা কত, সরি এখানে নিউটনটা বের করা হয়নি, 23, 23 মাইনাস 11, 12, ওকে নিউটনটা কত, তাহলে হচ্ছে নিউটন আছে 12টা। তো এটা নির্ণয় করি আমরা 1.673 ইন্টু দি পাওয়ার মাইনাস 24 ইন্টু প্রোটন, প্রোটন হচ্ছে 11টা প্লাস 1.675 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24, সরি ইন্টু 12, ওকে এটা করলে কত আসে আমরা একটু দেখে আসি। এই যে দেখো, দেখো কিভাবে করবা এই জিনিসটা, এই যে প্রথমে ব্র্যাকেট দেবা 1.67, পারলে হচ্ছে আরো একটা ব্র্যাকেট দিয়ে নাও, যাতে তোমাদের হিসাবটা আরো অ্যাকুরেট আসে, ঠিক আছে? সবাই দেখবা যে আমি কিভাবে ক্যালকুলেটরে লিখতেছি, সেইভাবে নিজেরা নিজেরা চেষ্টা করবা। গুণ, প্রোটন ছিল কয়টা, প্রোটন ছিল 11টা, ঠিক আছে? এই যে টোটাল ব্র্যাকেট ক্লোজ, এবার প্লাস আবার একটা ব্র্যাকেট শুরু, এর মধ্যে আরেকটা ব্র্যাকেট দিয়ে 1.675 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24, সরি এই যে দেখো, তোমরা না এই ক্যালকুলেটরটা কিনতে পারো, এটা তোমরা সব জায়গায় ইউজ করতে পারবা, এইচএসসি লেভেলে এটা সব জায়গায় ইউজ করতে পারবা। এটা বাজারে এখন ক্যাসিওটা কিনতে পাওয়া যায় কিনা আমি শিওর না। আচ্ছা, দেখো মান কত ও সরি প্লাস দিছি দেখছো, এনে গুণ 12 হবে, ঠিক আছে। আচ্ছা, মানে আসছে কত, 3.85 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23। আচ্ছা, অনেকেই কমেন্ট করে ফেলছো 3.85 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23, গুড। আসতেছে কত, 3.85 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23, ওকে। পরমাণুর ভর আসতেছে এত গ্রাম। তাহলে আমরা একটা পরমাণুর ভর পাইছি, পরীক্ষার সময় অনেক তাড়াহুড়া আছে ভাইয়া, এই আপেক্ষিক পারমাণবিক ভরকে লিখতে পারো পা ভর, আপার ভর, আপা ভর, ঠিক আছে। আপা ভর লিখে একটা পরমাণুর ভর বাই 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24, তাই ছিল না? কি রে, তাই ছিল তো, হ্যাঁ তাই আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা পরমাণুর ভর পাইছে কত, 3.85 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 বাই 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24, ওকে। তাহলে এটাও করে আসি, দেখো আমি এখানে দিব, সে উপরে ছিল কি অ্যান্সার না, অ্যান্সার মানে ওই যে যে একটা পরমাণুর ভর পাইলাম ওটা আমার ক্যালকুলেটরে সেভ ছিল, হ্যাঁ তো সেই আমি অ্যান্সার দিচ্ছি ডাইরেক্ট। তো তারপর হচ্ছে 1.66, সরি 10 টু দি পাওয়ার কত আসছে, 23.19, 23.19, দেখো কারোর কি মিলছে আমার সাথে, 23.19। তো এই দশমিকের পর যদি 5 দশমিকের পর ধরো এখানে 0.56 এরকম টাইপ আসতো, তখন হচ্ছে আমরা দশমিকের পরের ওই জিনিসটাকে কাউন্ট করতে পারি, বা ওইটা অনেক বড় একটা ভ্যালু, ঠিক আছে, ওটা আমরা বলতে পারি। তো কেউ যদি চাও যে ভাই অ্যান্সার এই পর্যন্ত রেখে দেব, তাহলে ওকে, কোনো সমস্যা নেই, নাম্বার কাটার কোনো জায়গা নাই, কিন্তু কেউ একটু বেশি মাতুব্বর, তারা এরকম একটা চিহ্ন দিয়ে, ইকুইভ্যালেন্ট চিহ্ন দিয়ে
জাস্ট 23 লিখবা, জাস্ট 23 লিখবা, নট 24, কারণ ওটা 5 ক্রস করে নাই, পয়েন্টের পর 5 ক্রস করে নাই, এই জন্য 24 লেখা যাবে না, 23 লিখবা। ঠিক আছে, সবসময় 23 লিখবা। আর সবচেয়ে বেটার হচ্ছে এইটাই রেখে দেওয়া। ঠিক আছে, এইটা রেখে দেওয়া সবচেয়ে বেটার অপশন। আচ্ছা, চলো এইবার হচ্ছে আমরা আরেকটা ম্যাথ দেখবো, গড়। এটা তোমরা সবাই পারো, গড় আপেক্ষিক পারমাণবিক ভর। ওকে, এইটা সবাই জানো। আচ্ছা, ঠিক আছে, এবার সবাই বলো তো এই পর্যন্ত ক্লিয়ার কিনা, সবাই বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা। হুম হুম, হবে, কোনো সমস্যা নেই, ক্যালকুলেটরে হবে। দাম মনে হয় এখন আরেকটু বাড়ছে রে, ওই 1000-1200 এইরকম হতে পারে সর্বোচ্চ আর কি। হ্যাঁ, এই যে সামিয়া বলছো যে এখন 2000 টাকার মধ্যে পাওয়া যাবে না, ঠিক বলছো রে, কারণ এই জিনিসটা মার্কেটে এখন খুবই কম পাওয়া যাচ্ছে, তাই মানে দোকানদাররা যত পারতেছে তোমার কাছ থেকে টাকা নিয়ে নিচ্ছে। আচ্ছা, সবাই বললো এই পর্যন্ত ক্লিয়ার কিনা, তারপরে এটা দেখাবো, এটা বেশি সময় লাগবে না, এটাতে জাস্ট সূত্রটা দেখাই দিব আর হচ্ছে তোমাদেরকে একটা ম্যাথ করাই ছেড়ে দিব। তারপর হচ্ছে আমরা পরমাণুর মডেল দেখবো, মডেল আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। আচ্ছা, শিয়াব, তাহলে তুমি সবার জন্য একটা ক্যালকুলেটরে ফ্যাক্টরি দিয়ে দাও, সবাই ওইখান থেকে খুব কম দামে কিনতে পারবে। আমিও কিনবো, আমারও একটা প্রয়োজন। আচ্ছা, সবাই বলছে ক্লিয়ার। দেখো তাহলে এই যে যে গড় আপেক্ষিক পারমাণবিক ভর, এটা হচ্ছে ধরে নাও আমরা যে আইসোটোপ পড়ছিলাম যে এক একটা মৌলের অনেক 3টা 4টা করে আইসোটোপ আছে। তো এই আইসোটোপ গুলো প্রকৃতিতে মানে একজনই 100% থাকে না। ধরো একটা মৌলের 3টা আইসোটোপ আছে, তো 3টে আইসোটোপ এক একটা এক এক সংযুতিতে মানে এক একটা এক এক পার্সেন্টেজ মিলে, এক একটা হচ্ছে ধরো একটা 50%, একটা হচ্ছে তোমার 40% আর একটা 10%, এইভাবে মিলে টোটালটা মিলে হচ্ছে 100% হয়। ঠিক আছে, তো এই রকম যখন আসে যে কোনো আইসোটোপের পার্সেন্টেজ তোমার কাছে দেয়া আছে এবং সেই আইসোটোপটা তো অবশ্যই একটা মৌলের, আইসোটোপের পার্সেন্টেজ দেয়া আছে, এখন বলা হচ্ছে যে গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। তো সেইটাই আমরা দেখব। দেখো, ধরে নিই, ধরি হচ্ছে আইসোটোপ গুলার ভর হচ্ছে যথাক্রমে M1, M2, M3। ভর হচ্ছে M1, M2, M3। আর সংযুক্তি হচ্ছে A1, A2, A3। ওকে, এখন তাহলে গড় আপেক্ষিক পারমাণবিক ভর আসবে বা ডট ডট ডট, হ্যাঁ, কম বেশি হইতে পারে, 4টা হইতে পারে, 5টা হইতে পারে, এবার তোমাদের জন্য 4টা করে লিখি, M4, A4। ওকে, গড়, ওই যে বললাম তাড়াহুড়া থাকলে আপা ভর দিয়ে চালাই দিবা, কোনো সমস্যা নেই, মাঝে মাঝে চোরাই বুদ্ধিও কাজে লাগাইতে হয়, বুঝছো? সবসময় যে তুমি একদম 100% দিয়ে পারবা তা তো হবে না। পরীক্ষার সময় 60% থাকে তোমার জ্ঞান। ঠিক আছে, যারা অনেক ভালো করে ওদের 60% থাকে হচ্ছে জ্ঞান, কারণ সবকিছু মাথায় থাকে না। আর 60% হচ্ছে পরীক্ষার খাতায় প্রেজেন্ট করার টেকনিক, পরীক্ষার খাতায় দ্রুত লিখে আসার টেকনিক। আবার ওই যে বাকি 40% না, অনেকে আছে সারা বছর পড়ালেখা না করে হচ্ছে নিজের জ্ঞান রে বানায় 40%, আর বাকি 60% অন্য অন্য কায়দার টেকনিক, অন্য কায়দার টেকনিকে পাশ করে আসে, বুঝছো? তো আমরা ওই ওই কায়দায় যাব না, আমরা সব শিখে পড়ে নিজেদেরকে ফুলফিল করে তারপরে যাব, আমাদের খাতার উপস্থাপনটা যেন খুব সুন্দরভাবে হয়। ঠিক আছে, গড় আপেক্ষিক পারমাণবিক ভর সমান হচ্ছে A1, M1, এটা কিন্তু গুণ, হ্যাঁ, A1 ইন্টু M1 প্লাস A2 ইন্টু M2 প্লাস A3 ইন্টু M3
হ্যাঁ, পরীক্ষার সময় কম থাকলে এটা। হ্যাঁ, সামির বলছে আপার ভর, এই ঠিক আছে, হ্যাঁ ওই লিখলেও হচ্ছে ভাই। তুমি লিখে আসো যে আপেক্ষিক পারমাণবিক ভর আপার ভর, শুধু রটা মিস করো, রটা লিখো না, তাহলে স্যার আবার মাইন্ড করতে পারে। A4 ইন্টু M4, ওকে, এইরকম ডট ডট ডট, হ্যাঁ ডট ডট ডট, এরকম আরো হইতে পারে, বাই 100। মানে কি, কারণ সবগুলার যে সংযুতি এইগুলা যোগ করলে কি পাবা, তুমি 100 পাবা না, 100% হবে না, তাই সেই 100 দিয়ে ভাগ করে গড় করে দিচ্ছে যে কত পার্সেন্ট সেইটা গড় হয়েছে, ঠিক আছে। তো এই সূত্রটা সবাই লিখে ফেলো, সূত্রটা সবাই লিখে ফেলো। না রে, আমি কখনো পরীক্ষার খাতায় আপার ভর লিখিস না, আপার ভর লিখলেই বিপদ, লিখলেই বিপদে পড়ে যাবে, কারণ কোন স্যার কখন মাইন্ড করে বসবে তারপর ধরে কাইটে দেবে। কিরে, তোমরা আমার লাইভ ক্লাস আবার আমার গ্রুপে শেয়ার করছো কেন, অন্য গ্রুপে দেওয়া যায় না? পাশে কি তো, এ ক্লাসে পাশে বোনের ওপর 40% ভর করে যেতে হয় ভাইয়া, কারণ পাশে কি ভাই থাকে না? পাশে কোনো ভাই থাকে না তোমার, নাকি সবসময় বোন থাকে? নকল করা না রে, নকল করা না। তুমি পাশের জনের খাতা কত ভালোভাবে দেখতে পারছিস, সেটাও একটা ব্যাপার আছে তো। কিন্তু ওই কাজকে করতে যাবে না পরীক্ষার সময়, ধরা খাইলে জীবন শেষ, ধরা খাইলে জীবন শেষ। ম্যাথ করি আসো। ক্লোরিন 17, তখন কিন্তু আমি যাইও তোমার বাঁচাইতে পারবো না। সাদিয়া ইসলাম, কাজের জন্য ক্লাস করতে পারলাম না, সমস্যা নাই, রাতে ক্লাস করে নিও, আজকে রাতে কোনো ক্লাস নাই, রাতের ক্লাসটাই সকালে নিচ্ছি, ঠিক আছে, কোনো সমস্যা নাই। নাজিব, সেম ফর ইউ, পরে করে নিও। বা এখন থেকে তোমরা যখন এখন জয়েন করতে পারছো, তোমরা পরমাণুর মডেলটা থেকে শুরু করো, আগের ম্যাথের যে অংশটুকু এইটা দেখে তারপর প্র্যাকটিস শিটের যে ম্যাথগুলো আমি দিয়ে দেবো সেইটা প্র্যাকটিস করবা, ঠিক আছে। যারা মাত্র জয়েন করছো তারা হচ্ছে এখন পরমাণু মডেল শুরু হবে, পরমাণু মডেল থেকে ফোকাস করো, পরমাণু মডেল থেকে নোট করো, এবং হচ্ছে এই যে যে ম্যাথের যে পার্টটুকু হইলো সেটা হচ্ছে ক্লাস করে তারপরে ইয়ে করে নিও আর কি, প্র্যাকটিস শিট থেকে ম্যাথটা করে নিও। আমি প্র্যাকটিস শিট বিকালের মধ্যে চেষ্টা করবো আপলোড দিয়ে দেওয়ার। ওকে, আচ্ছা আসো, ক্লোরিনেরটা নিয়ে করি আমরা। ক্লোরিন 35, আর একটা আছে ক্লোরিনের আইসোটোপ 37, এটাও 17। এইটার পার্সেন্টেজ দেয়া আছে তোমার কাছে 75 সরি 5.3%। এইটার পার্সেন্ট দেয়া আছে আমাদের কাছে 24.47%। ওকে, এইবার বলা হচ্ছে গড় আপাভর কত, আপাভর, গড় আপাভর কত, চলো করে ফেলি, ডাইরেক্ট সূত্র লিখলাম, হ্যাঁ। আমাদের কি বলছিলাম, ভর লাগবে, ভর লাগবে, ভর পাইছি না, ভর দেখো এখানে দেয়া আছে না রে, ভর দেয়া আছে না, ভর এই যে দেয়া আছে না, এই যে 35, 37, তাহলে আমাদের কত, ধরে নাও এটা এ অন, তাহলে হচ্ছে তোমার এম অন সমান সমান 35, আর এখানে M2 সমান সমান 37, এ অন সমান সমান হচ্ছে 75.53%, A2 সমান সমান 24.47%। ওকে, আচ্ছা এবার আসো ম্যাথ করি। সোজা রে, বাংলা হিসাব এই যদি করে দেওয়া লাগে, তো আমরা এখন বড় হয়ে গেছো না, তাও করে দিই, নাহলে বলবেন। আচ্ছা, কি হলো রে, এই দেখো, এই দেখো, আসো করো তাহলে, এমন এমন করো, 35 গুণ 75.53, দাও গুণ, মারো যোগ, 37 গুণ 24.47, মারো গুণ, করো ভাগ দাও 100 দিয়ে, করে আসি চলো। হ্যাঁ হ্যাঁ, জায়গায় রাখো, জায়গায় রাখো, নোটে জায়গায় রাখো।
প্রথমে মনে করো কয় পেজ, আমরা কয় পেজ লিখছি রে নাজিব? হচ্ছে তুমি 3 থেকে 4 পেজ জায়গা রাখলেই হবে। যারা কেবল জয়েন করছো তারা 3 থেকে 4 পেজ জায়গা রেখে করে ফেলো। আচ্ছা চলো এবার এই ম্যাথটা করি। দিলাম ভাগ, শুরু করো ব্র্যাকেট দিয়ে। কি ছিল? করো 35 গুণ 75.53 প্লাস হচ্ছে তোমার এই কত ছিল রে, 37 গুণ 24.47। ওকে, ভাগ দেব কত, 100। দেখতে পাই অ্যান্সার আছে কত, 35.48। বা এটা আমরা লিখি আগে, হ্যাঁ 35.48। আমাদের অ্যান্সার আসছে কত, 35.48। তো এটাকে আমরা লিখতে পারি 35.5। 35.5 আমাদের অ্যান্সার কত, গড়াপেক্ষিক পারমাণবিক ভর কত, 35.5। এই তো, গুড গুড, মিলছে। জান্নাতুল মারিয়া, তোমার সাথে আমার মিলে গেছে, দেখো অ্যান্সার মিলছে 35.4894। দেখে আর কার কি অ্যান্সার আসছে, সবাই একটু বলো তো আর কার কি অ্যান্সার আসছে। আচ্ছা চলো এবার আজকের হাইলাইটেড টপিক কয়টা পেজ অ্যাড করে নিই। দেখো হচ্ছে পরমাণুর মডেল। সবাই বড় করে একটা হেডিং দাও, পরমাণুর মডেল। এখন তোমরা দেখবা হচ্ছে যারা মানে বড় বড় বিল্ডিং কনস্ট্রাকশন হয়, তা ওইখানে হচ্ছে ওরা আগে একটা বিল্ডিং এর ছোটখাটো মডেল বানায় নেয় বা ব্লু। হ্যাঁ হ্যাঁ, নোট ইনবক্সে দেওয়ার চাইতে তুমি যদি পারো, হ্যাঁ এসএসসি তেও ছিল, তুমি যদি ক্লাসটা প্রথম থেকে করতে নাজিব তাহলে বুঝতে। এসএসসি তে আমরা একটা কিছু কিছু জিনিসের ভ্যালু পড়ে আসছি জাস্ট, যে একটা জিনিসের মান জেনে আসছি, কিন্তু মানটা কোথা থেকে আসলো, আসমান থেকে আসলো না পাতাল থেকে আসলো সেটা তো আমরা জানি না। তো সেইটাই আজকে প্রমাণ করে দেখাইছি জাস্ট। ঠিক আছে, আচ্ছা। তো আসো, তোমরা নোট গুলো না চেষ্টা করবো হচ্ছে গ্রুপে যে নতুন যে কভার পেজটা দিয়েছি, প্রিয়ম ভাই আপলোড দিয়ে দিছে, ওইটা দিয়ে হচ্ছে মেডিকেল আর গোলে পোস্ট করার জন্য। তোমরা অনেকেই দেখছি গত ক্লাসের নোট পোস্ট করো নাই, যারা রেগুলার পোস্ট করো তারা অনেকেই পোস্ট করো নাই, কেন করো নাই আমি জানি না। চেষ্টা করবো নোটগুলা পোস্ট করার। ঠিক আছে, পরমাণু মডেল যেটা বলতেছিলাম, যে হচ্ছে ধরো তোমরা একটা বিল্ডিং কনস্ট্রাকশন করার আগে ইঞ্জিনিয়াররা কি করে, একটা মডেল তৈরি করে। ধরো এরকম একটা বিল্ডিং তৈরি হবে, না এইরকম বিল্ডিং কেউ বানাইতে যায় না, একদম ধসে পড়ে যাবে। কিন্তু আমি জাস্ট আঁকাচ্ছি, কারোর যদি ইচ্ছা থাকে এরকম বানাবা, নিজ দায়িত্বে বানাবা, আমার কোনো দোষ নাই সেইখানে। বলতে পারবা না যে ভাইয়া ক্লাসে এরকম মডেল দেখাইছে তাই এটা বানাইছে, এরকম বানাইলে কিন্তু ধসে পড়ে যাবে। ঠিক আছে, তো ধরো এইরকম যে বিল্ডিং টিল্ডিং বানায় আর কি, হ্যাঁ এরকম যে বিল্ডিং টিল্ডিং বানায়, এখানে জানলা টানলা থাকে, দরজা টরজা। তো হচ্ছে আমরা এখান থেকে কি ধারণা পাই, এই মডেলটা থেকে ধারণা পাই হচ্ছে যে এই বিল্ডিংটা আকৃতি কেমন হবে, আকার আকৃতি কেমন, কোথায় কি থাকবে, কোথায় কি থাকবে, আর হচ্ছে কয়তলা হবে, মানে বিভিন্ন ডিটেলস বিল্ডিংটার সম্পর্কে হওয়ার পরে একটা ইন ডিটেলস ধারণা পাই এই মডেলটা থেকে। তো পরমাণুর মডেলটাও ঠিক সেম জিনিস, যে পরমাণু মডেলটা কি, যে যেখান থেকে যেখান থেকে হচ্ছে পরমাণুর সম্পর্কে সম্পর্কে বিস্তারিত ধারণা পাই, আমরা কি বিস্তারিত ধারণা পাই, এটা হচ্ছে পরমাণুর মডেল। এখন এই বিস্তারিত ধারণা কি, বিস্তারিত মানে হচ্ছে আকার, আকৃতি। দেখো আকার হচ্ছে কি রকম, মানে হ্যাঁ এক কথায় বৈশিষ্ট্য পাই। ঠিক আছে, তো এইটা পাওয়া হচ্ছে আকার। আকার মানে কি, পরমাণুটা ছোট না বড় এইটা বোঝাচ্ছে। আকৃতি মানে কি, গোলাকার না ডিম্বাকার না লম্বা না মানে হচ্ছে চতুর্ভুজাকার, এইগুলা। ঠিক আছে, আকার আকৃতি, তার পরমাণুতে ইলেকট্রন আছে নাকি প্রোটন আছে, সেইগুলো আর কি সব মিলাই আমরা
ধারণা পাই। তো এই পরমাণুর মডেল বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানী দিয়ে গেছেন। তো সবার প্রথমে আমরা জানবো হচ্ছে থমসনের পরমাণু মডেল। সবার প্রথমে দেন হচ্ছে বিজ্ঞানী থমসন। বিজ্ঞানী থমসন পরমাণু মডেল। থমসন পরমাণু মডেল। আচ্ছা, তো থমসন এটা দেন হচ্ছে 1898 সালে। থমসনটা কত সালে দেয়? 1898 সালে। সবাই এইগুলা আমি যেটা যেটা লিখবো এখন সাথে সাথে আমার সাথে সাথে কমেন্ট করে যাবা। তাহলে কমেন্ট করলে কি হবে, তুমি একবার লিখতেছো যে প্লাস জিনিসটা একবার পড়তেছো, তোমার সব মুখস্থ হয়ে যাবে, ক্লাসের জিনিস ক্লাসেই মুখস্থ হয়ে যাবে। তো থমসন পরমাণু মডেল কি করে? 1898 সালে দেয়। ঠিক আছে, এবার আসো 2 নম্বরে দিচ্ছিল হচ্ছে আমাদের বিজ্ঞানী, বড় বিজ্ঞানী, যে আমরা বলছিলাম যে রাদারফোর্ডের জিনিস আমরা সামনে পড়বো, প্রথম ক্লাসে বলছিলাম যে রাদারফোর্ডের জিনিস সামনে পড়বো। তো সেটাই এখন দেখবো। তারপর দেয় হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড। তারপর দেয় হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড, উনি দেয় হচ্ছে 1911 সালে। 1911 সাল। এইবার দেয় হচ্ছে বিজ্ঞানী বোর, নিলস বোর, সরি, বোরের পরমাণু মডেল। এর ইনি দেয় হচ্ছে 1913 সালে। এই সালগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, প্রচুর আসে। আর চারে সবচেয়ে লেটেস্ট যেটা, সেইটা হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা। পরমাণু মডেল এইটা দেয় হচ্ছে, এটা অ্যারাউন্ড 1924 থেকে 1927 এইরকম এইরকম একটা টাইমের মধ্যে দেয়। ঠিক আছে, যদি কখনো এক্সাক্ট চাই তখন 1924 দেখাবো। ঠিক আছে, 1924 দেখাবো। আর যদি দেখো যে হচ্ছে 1924ও নাই 27ও নাই, কিন্তু এর মধ্যে কিছু আছে, ওইটা দেখাবো। বোরের পরমাণু মডেল মনে থাকতো না এসএসসি তে, আরে আল্লাহ, এবার মনে থাকবে, এবার মনে থাকবে, আমরা সেইভাবেই পড়বো। ঠিক আছে, এত সহজ জিনিস যদি ভুলে যাও হবে? আমরা সেইভাবেই পড়বো যাতে আমাদের সব মনে থাকে। হ্যাঁ হ্যাঁ, এমসিকিউ এর কথা বলছি। সিকিউ তেও আসে, কদাগে আসে যে মডেল কত সালে আবিষ্কৃত হয়েছে বা কত সালে প্রদান করছে, এইগুলো আর কি। আচ্ছা, এবার আসো আমরা হচ্ছে থমসনের মডেলটা সম্পর্কে একটু জানি। এখন থমসনের পরমাণু মডেল, এর আরো অনেকগুলা নাম আছে, সুন্দর সুন্দর নাম, যারা খাইতে ভালোবাসো তাদের ভালো লাগবে নামগুলা দেখলে। আরেকটা নাম হচ্ছে কিস মিস পুডিং মডেল। আরেকটা দেশি নাম। এখন আচ্ছা বলো তো, তরমুজ খাও কে কে? তরমুজ খাও কে কে দেখি, জানাও তো আমারে। তরমুজ ভালো লাগে কার কার? এই গরম যা পড়ছে, তরমুজ খাবা? দেশীয় নাম, আমাদের দেশীয় নাম, দেশীয় বিজ্ঞানী তোমরা। হ্যাঁ, ভালোই লাগে খেতে, গুড। হ্যাঁ হ্যাঁ, পাঞ্চে লাগে। আর বিচি খালি, হ্যাঁ, ওই যে ওই জিনিসটাই তো ঝামেলা বাধায় দিছে, ওইটাই আমরা এখন করবো। আচ্ছা, তো দেশীয় নাম, দেশীয় বিজ্ঞানী মানে এই যে তোমরা যারা আমার ক্লাস করতেছো, তোমরা হচ্ছে সব দেশীয় বিজ্ঞানী। তোমরা বলো হচ্ছে এটারে তরমুজ মডেল। আর যারা একটু বেশি ভালো বলে বলতে চায়, পাম পুডিং মডেল বলে। কি বলে? পাম পুডিং মডেল। পাম, পাম হচ্ছে মানে কি বলে এটা, পাম পুডিং মডেল। আচ্ছা দেখো, এবার হচ্ছে আমরা জিনিসটা আঁকাই। ধরো
এইটা হচ্ছে আমাদের একটা তরমুজ। ওকে, দাঁড়াও সুন্দর করে আঁকাবো, হ্যাঁ? এটা হচ্ছে আমাদের, মনে করো একটা তরমুজের স্লাইস খাচ্ছ, মনের সুখে তুমি খাচ্ছ। দিই লাল রং করে দিলাম, লাল রং করে দিলাম। এটা হচ্ছে আমাদের তরমুজ, খুবই খারাপ তরমুজ, কেউ খাইতে চাইও না আবার আমার কাছে। হ্যাঁ হ্যাঁ, আঁকাবো আঁকাবো, পোলাপান সব নষ্ট। এই যে দেখো, এগুলো হচ্ছে তরমুজের বিচি। হ্যাঁ, এগুলো হচ্ছে তরমুজের বিচি। এই তরমুজ আঁকানোটা কেমন হয়েছে বলো তো? তরমুজ আঁকানোটা কেমন হয়েছে সবাই একটু জানাও আমারে, যে ভাই আঁকানো খুব সুন্দর। খারাপ বলবে না কেউ। পাম পুডিং মডেল, কেউ খারাপ বলবে না, ঠিক আছে? সবাই বলো, দেখি কে কত প্রশংসা করতে পারো। বলছিলাম না আজকে একজনকে ফ্লেক্সি লোড দিব, দুইজনকে সরি, ধরো কুইজের বদলে এইটা দিয়ে আমি ফ্লেক্সি লোড দিব একজনকে, এখান থেকে একজনকে ফ্লেক্সি লোড দিব। কে কত সুন্দর প্রশংসা করতে পারো দেখি। যে যত সুন্দর প্রশংসা করতে পারবা, তার মধ্যে থেকে যারটা সবচেয়ে বেশি ভালো হবে, তারে আমি দিব আজকে ফ্লেক্সি লোড, সত্যি সত্যি দিব। আরে নাজিব বললো ড্রাগন, কষ্ট পাইলাম। আঁকাইলাম তরমুজ, বলে ড্রাগন। দাঁড়া, আঁকাই দিচ্ছি তোরে, দাঁড়া। এই নে, আরো ভালো করে আঁকাচ্ছি, আমি জানি কোনে কি থাকে, ঠিক আছে? আরে, এবার মনে হচ্ছে না তরমুজ? দেখো তো, কি দিলা? 100/70, মানে 100-তে 70? সেই, আচ্ছা, দেখো কে, দেখছো? মানে বাঙালি পাম এত দিতে পারে, যেই বলছি কিছু দিব। আসলে এবার পাম পুডিং মডেল দেওয়ার সময় একটু পাম না দিলে হয় না। ঠিক আছে, আসো এবার তাহলে জানি এখানে আমরা কি পড়বো। হ্যাঁ, ক্লাসটা হয়তো বা আর 15 থেকে 20 মিনিট হইতে পারে, বুঝছো? 20-25 মিনিট লাগতে পারে, তো সবাই একটু ধৈর্য ধরে থাকো, এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। দেখো, এইখানে এই যে যে লাল অংশটা, এই যে যে লাল, লাল, দাঁড়াও, লাল, লাল অংশ, এইটাকে থমসন বাবু বলছেন, মনে হচ্ছে তরমুজকে যা হয় হোক তরমুজ লাগতেছে কিনা তাই বল। আচ্ছা, এই যে যে লাল অংশ, এইখানে থমসন বলছেন যে এই যে লাল অংশটা হচ্ছে আমাদের পজিটিভ চার্জ, আর কালো, যাও কালোকে কালো দিয়ে লিখবো, কালো অংশ বা হচ্ছে এই যে বিচি অংশ যেটা, সেটাকে বলবো হচ্ছে নেগেটিভ চার্জ। ভাই কুমির নাকি, কি সব বটে। আচ্ছা, ঠিক আছে, দেখো এইটাকে হচ্ছে কালো অংশ বা নেগেটিভ চার্জ। তো থমসন বলছে কি যে হচ্ছে, দেখো পামদের কি লেভেল ভাই তোমাদের। আচ্ছা, দিব না দিব না, একজনদের দিব না, যাও এখান থেকে একজনদের দিব, সত্যিই দিব। আমি পরে কমেন্ট পড়ে যারটা বেশি ভালো লাগবে, মন ভালো থাকবে। হ্যাঁ হ্যাঁ, হোমওয়ার্ক দিচ্ছি নাজিব, হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্কটা আজকে হবে হচ্ছে, আমি তোমাদের ম্যাথ গুলা বোঝাইছি, সূত্র বোঝাইছি, তো ওইটার আঙ্গিকে আমি তোমাদেরকে একটা প্র্যাকটিস শিট দিব, মানে অনেকগুলা ম্যাথ দিয়ে একটা প্র্যাকটিস শিট পিডিএফ দিয়ে দিব। ওই পিডিএফ দেখে হচ্ছে তোমরা ওইটা প্র্যাকটিস করে আমাকে দেখাবা। তারপর নেক্সট মানে একটা সলভ ক্লাসে আমি ওইটা আবার করাই দিব, যা ম্যাথ। আজকের এইচডব্লিউ করার প্রথম শর্ত হচ্ছে 10টা দিই, 5টা দিই, 2টা দিই, যে কয়টা ম্যাথই দেই না কেন সবগুলো নিজে প্র্যাকটিস করতে হবে। সব কয়টা ভুল যাক, আমার কোনো অসুবিধা নাই, তোমরা এগুলো এসএসসি তে করে আসছো, ভুল করবা না আমি জানি। তাও বলতেছি যে সবগুলো ভুল যাক, কিন্তু তারপরেও নিজেরা নিজের মতো করে প্র্যাকটিস করবা। আচ্ছা, আচ্ছা, তাহলে হচ্ছে এই যে কালো অংশ তো থমসন বলছে কি যে তরমুজের এই যে রসালো অংশটা, এইটা হচ্ছে পজিটিভ চার্জে চার্জিত।
মানে কি, পরমাণুর অধিকাংশ জায়গায় নিরবিচ্ছিন্ন ভাবে, পরমাণুর অধিকাংশ জায়গায়, এই যে লাল অংশ থেকে আসছে, পরমাণুর অধিকাংশ জায়গায় পজিটিভ চার্জ নিরবিচ্ছিন্ন ভাবে থাকে। এই ভাইয়া, তোমরা না খাতায় আজকে যারা নোট করতেছো তারাই সুন্দর করে তরমুজটা আঁকাবা, কালার করে তরমুজ আঁকাবা, ঠিক আছে? কালার করে তরমুজ আঁকাবা। তো যার মনে করো আজকে যার নোট সবচেয়ে বেশি সুন্দর হবে, কুইজ বলছিলাম, কুইজ ক্যান্সেল, যাও কুইজ টুইজ ক্যান্সেল, এমসিকিউ ক্যান্সেল। এই যে প্রশংসার থেকে যারা আমারে খুব ভালো বলছে আমি ভালো আঁকাইতে পারি, সেখান থেকে একজনকে দেবো। আর হচ্ছে যার নোট আজকে সবচেয়ে বেশি সুন্দর হবে তাকে দেবো, দুজনে দেবো। যাও মেডিকেল আর গোলে পোস্ট করবা, যারটা সবচেয়ে বেশি সুন্দর হবে আর যারটা সবচেয়ে বেশি রিয়াক্ট আসবে দিয়ে দেবো তারে, সেই দিয়ে দেবো, সেখান থেকে একজনকে দিব। আর হচ্ছে তোমার নোট পোস্ট করার টাইম হচ্ছে আজ রাত 12টার মধ্যে, আজ রাত 12টার মধ্যে, আজ রাত 12টার মধ্যে সবার নোট পোস্ট করা চাই। হ্যাঁ, আচ্ছা। নোটের সাথে যে ক্লাসের রিভিউ আরো ভালো দিতে পারবা তার জন্য তারে 10 টাকা বেশি দিব। মানে এই কমেন্টের রিভিউ থেকে নোটের নোটের সাথে নোট পোস্ট করার সময় ক্লাসের রিভিউ যারা ভালো দিবা, সেইখানে যারা বেশি প্রশংসা করবা তাদেরকে আমি 10 টাকা বেশি দিব, তাকে যা অন্যদের থেকে তাকে 10 টাকা বেশি দিব। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, দেখা যাক, আজকে একটা কম্পিটিশন দিয়েই দিলাম। আচ্ছা, এটা হচ্ছে পজিটিভ চার্জটা পরমাণুর অধিকাংশ জায়গায় নিরবিচ্ছিন্ন ভাবে থাকে। আর এই যে যে কালো বিচি অংশটা, এইটা কি করে, এইটা হচ্ছে পরমাণুর সাথে, পরমাণুর সাথে ছড়িয়ে ছিটিয়ে থাকে, কি ছড়িয়ে ছিটিয়ে থাকে। এটা হচ্ছে আমাদের এই তরমুজ দিয়ে আমরা বুঝলাম। এবার যদি এই সেম জিনিসটাকে কিসমিস পুডিং, যারা পুডিং খাও বা বানাইতে পারো, কি যে যারা দেখো তো পুডিং খাইছো কে কে, কিসমিস পুডিং। তো কিসমিস পুডিং এ দেখবা বা পুডিং এই দেখবা, যদি কোনো মানে অন্য কিছু দিয়ে বানাই থাকো, তো দেখবা যে জিনিসটা দিয়ে বানাচ্ছো, ফল হোক বা কিসমিসের যেটাই হোক, সেটা পুডিং এর মধ্যে ছড়ায় ছিটায় থাকে। আর অধিকাংশ জায়গায় পুডিং এর যে থকথকে বা জেলি অংশটা সেটা থাকে। তো জেলি অংশটাকে থমসন বলছে হচ্ছে পজিটিভ চার্জ, বা নিউটন। আর ওই যে যে কিসমিস ছড়ানো ছিটানো এক এক জায়গায় এক একটা থাকতেছে, এটাকে বলতেছে হচ্ছে নেগেটিভ চার্জ। তো এইটা থেকে পরমাণুর এক্সাক্ট কোনো ধারণা পাওয়া যায় না যে ইলেকট্রন কোথায় আছে, আর প্রোটন কোথায় আছে, নিউট্রন কোথায় আছে, এটা এক্সাক্ট কোনো ধারণা পাচ্ছি না আমরা। এই জন্যই হচ্ছে পরবর্তীতে বিজ্ঞানী রাদারফোর্ড আসেন তার পরমাণু মডেল নিয়ে। এবার দেখো রাদারফোর্ডের পরমাণু মডেল, ফোর্ডের পরমাণু মডেল, এটা দিয়ে আমাদের শেষ আজকে। ঠিক আছে, বোরেরটার থেকে ম্যাথ আছে আমাদের, বোরেরটার থেকে ম্যাথ আছে। আর হচ্ছে তোমার বোর পরমাণু মডেল থেকে ম্যাথ আছে, কোয়ান্টাম বলবিদ্যা থেকেও ম্যাথ আছে। তো এই দুইটা মডেল আমরা পরবর্তী 2 ক্লাসে জানবো। পরবর্তী 2 ক্লাস লাইভ থেকে কেউ মিস দিবা না, যা যা যে করবা লাইভ করবা। কারণ পরে করলে তোমার এখানে যদি বুঝতে অসুবিধা হয় তুমি কমেন্ট করলে আমি আরেকবার রিপিট করব, পরে করলে কিন্তু সেই সুযোগ তুমি পাবা না। এই জন্য পরবর্তী 2টা ক্লাস সবাই অবশ্যই অবশ্যই লাইভ করবা। পরবর্তী 2টো ক্লাসই রাতে হবে, সমস্যা নাই। সাদিয়া আর্ট করতে পারো, আমার মনে হচ্ছে সাদিয়া পেয়ে যায় কিনা। দেখি কে সুন্দর আর্ট করে আর কে সুন্দর নোট করে ক্লাস রিভিউ দিতে পারে, কত ভালো, দেখা যাবে আজকে। ওকে, ঠিক আছে, আসো রাদারফোর্ডের পরমাণু মডেল। তো রাদারফোর্ড কি করছিল, রাদারফোর্ড কি আবিষ্কার করছিল বলো তো? সবাই একটু কমেন্ট করো, আমি পড়াইছিলাম রাদারফোর্ড কি আবিষ্কার করছিল, পড়াইছিলাম না? ইট, পরে, নিচে, সেটা থেকে কমেন্ট করো যে রাদারফোর্ড কি আবিষ্কার করছিল। তো রাদারফোর্ড করলো কি, যে পরমাণু নিয়ে গবেষণা করার সময় মডেল প্রদান করার জন্য তিনি একটা পরীক্ষা করেন, সেটা হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। আমরা এখন সেই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা করব। আলফা কণা, রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। ও আরেকটা জিনিস দেখো, এটাকে বলা হয় সৌর মডেল, পরমাণু সৌর মডেল।
আচ্ছা, পরমাণুর সৌর মডেল। আচ্ছা, চলো আমরা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা করি। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করার জন্য আমাদের কিছু জিনিস আঁকাইতে হবে। ধরে নাও এটা দেখাই, ভালো হবে। এইটা হচ্ছে বায়ুশূন্য একটা বক্স। বায়ুশূন্য একটা বক্সের মধ্যে রাদারফোর্ড হচ্ছে রেডিয়াম রেখে দিয়েছিল, তেজস্ক্রিয় ধাতু। ঠিক আছে, এইটা তারপর এইরকম একটা পাত নিয়েছিল, এরকম একটা অংশ নিয়েছিল সে তার বায়ুশূন্য বক্সের মধ্যে আর কি, সহায়কায়। হ্যাঁ, এইটা দেখ। হ্যাঁ, আর এইখানে ছিল, ভিতরের দিকে ছিল হচ্ছে সোনার প্লেট। দাঁড়াও দেখ, এটা আমরা একটু আঁকায় নিই, হ্যাঁ, তারপর আমরা উপকরণগুলো লিখে দিব। ছিল হচ্ছে সোনার প্লেট। এইবার এইখানে ছিল হচ্ছে, এইখানে ছিল হচ্ছে নিউক্লিয়াস। কি ভাই? নিউক্লিয়াস। এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে ধরো না পজিটিভ চার্জ দিব। এটা হচ্ছে নিউক্লিয়াস, পজিটিভ চার্জ। ওকে, তো এখানে দেখো, আর হচ্ছে এটুকু আমরা আগাইনি। আচ্ছা, এটুকু আমরা আগাইছি। তো এইখানে কি কি উপকরণ আছে আমরা আগে উপকরণগুলো লিখে নিই। হ্যাঁ, আচ্ছা, সবাই লিখো আমার সাথে, মিতালি দিয়ে লিখি। উপকরণ, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার উপকরণ। উপকরণ কি কি? উপকরণ হচ্ছে ভাইয়া, প্রথমে লেখো আলফা কণা। আলফা কণা কি? ওই যে শুরুতে আমি এটা তোমাদেরকে একবার দেখাই আসছি, ইচ্ছা করেই দেখাইছি এটা, যাতে তোমরা একটু আগে থেকে ধারণা পেয়ে যাও। আচ্ছা, আলফা কণা আমি এটা বোঝাচ্ছি, হ্যাঁ। তারপর লেখো পাতলা সোনার পাত। পাতলা সোনার পাত, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় বারবার আসে, উপকরণগুলো বারবার আসে। আর হচ্ছে জিঙ্ক, জিঙ্ক সালফাইড, আবরণ যুক্ত পর্দা। এটার নাম কি? জিঙ্ক সালফাইড। জিঙ্ক সালফাইড। ওকে, জিঙ্ক সালফাইড, আবরণযুক্ত পর্দা। তো এইখানে কোনটা কি দেখো, এই যে এই যে যে হলুদ অংশটা দেখতে পাচ্ছ না তোমরা, হলুদ অংশ, এইটাই হচ্ছে আমাদের, এই হলুদ অংশটাই হচ্ছে আমাদের কি, সেই পাতলা সোনার পাত। এই পাতলা সোনার পাতের পুরুত্ব কত জানো? পাতলা সোনার পাতের পুরুত্ব হচ্ছে, এখানে সবাই লিখো, হ্যাঁ, পাতলা সোনার পাতের পুরুত্ব হচ্ছে 0.123 তিনটা শূন্য 4 সেন্টিমিটার। 3.04 সেন্টিমিটার, বা লিখতে পারো আরেকটা এককে 4 × 10⁻⁻⁶ মিটার, বা লিখতে পারো 4 × 10⁻³ ন্যানোমিটার। ওকে, 4 × 10⁻³ ন্যানোমিটার, এইটা মুখস্থ করতে হবে। পাতলা সোনার পাতের পুরুত্ব কত ছিল? 3.04 সেন্টিমিটার, বা 4 × 10⁻⁻⁶ মিটার, 4 × 10⁻³ ন্যানোমিটার। সবগুলো এককে সবাই মুখস্থ করবা, সবগুলো এককে সবাই মুখস্থ করবা। হ্যাঁ, পড়ছিলা এই পরীক্ষাটা, সমস্যা নাই, আমরা আরেকটু বিস্তারিত জানি না, সমস্যা কি? এখানে যখন আসে আমি তো তোমাদেরকে স্কিপ করে চলে যেতে পারি না, আমি তো প্রথম ক্লাসে বলছি যারা কিচ্ছু পারে না তারাও যেন আমার ক্লাস বুঝে, আর যারা পারে তাদের জন্য আরেকবার পড়া হয়। তো এখন আসো আলফা কণা, এই যে আলফা কণা এই জিনিসটাকে বুঝবো। আলফা কণা জিনিসটা কি? আলফা কণা হচ্ছে, কি রে লেখা হয় না কেন? স্লো হয়ে গেছে রে। সবাই দেখো, আলফা কণা হচ্ছে দ্বিধনাত্মক, ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস।
আলফা কণা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। তো এটা কেন বলছে, এই দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, তাই না? দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, কারণ কি হিলিয়ামের মধ্যে হাইড্রোজেন হিলিয়াম, তাহলে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। সেইখান থেকে দুইটা ইলেকট্রন যদি আমরা বের করে নিই, হিলিয়ামের মধ্যে দুইটা পজিটিভ চার্জই থাকে, দুইটা পজিটিভ চার্জ বা দুইটা প্রোটন থাকে, তাই এটাকে বলা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, যার ভর হচ্ছে অনেক বেশি এবং বেগও অনেক বেশি। সবাই এই আলফা কণার পাশে জায়গা থাকলে একটু লিখে নিবা, এই বেগটা হচ্ছে কি হইল রে, সেকেন্ড, এর বেগ হতে পারে 1 পয়েন্ট, না সরি 1 × 10⁻⁷ মিটার পার সেকেন্ড থেকে থেকে 2.5 × 10⁻⁷ মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা ঠিক আছে, 2.5 × 10⁻⁷ মিটার পার সেকেন্ড, এই বেগটা একটু সবাই লিখে নিও। আচ্ছা, এবার আসো আমরা পরীক্ষাটা দেখি। এখন মনে করো এইখান থেকে তুমি হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস ছাড়বা, এই যে গেল একটা নিউক্লিয়ার হিলিয়াম নিউক্লিয়াস ছাড়বা, এখান থেকে অনেকগুলা রশ্মি আমরা আঁকাই, হ্যাঁ আঁকাইলাম, হ্যাঁ। এখন এখান থেকে কি হবে, কিছু কিছু রশ্মি এখান থেকে সোজা চলে যাবে, ঠিক আছে, সোজা একদম ভেদ করে চলে যাবে। আর কিছু কি করবে, এখানে আসবে, এসে এই সাইড দিয়ে আসবে, সাইড দিয়ে এসে এইভাবে বাঁকায় চলে যাবে। আবার কিছু কি করবে, কিছু একদম সোজা যে এইভাবে ব্যাক করবে, একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যাক করবে। আচ্ছা, আবার আরেকটা ধরো এইভাবে যাবে, হ্যাঁ। তো এটাকে তোমাদের আরো ক্লিয়ার করে দেখানোর জন্য আমি একটা ছবি আনি, তাহলে তোমরা ভালো বুঝবা। ধরো এটা কি, এটা আছে, দেখো এই যে দেখো সেই ছবিটা, বড় করি একটু, এই যে দেখতে পাচ্ছ, তোমরা কি সবাই ছবিটা দেখতে পাচ্ছ? সবাই দেখো, এই যে হচ্ছে আমাদের সেই আলফা কণা বিচ্ছুরণ করতেছি, এই যে সেই সোনার পাতে যে লাগতেছে, এইটা হচ্ছে আমাদের সোনার পাত, সোনার পাত, ওকে। আর এইটা হচ্ছে জিঙ্ক সালফাইড। আচ্ছা, তো এখানে তোমরা দেখো, একটু মুছে দিই ক্লিয়ার দেখানোর জন্য, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো লাল কালি দিয়ে, কিছু রশ্মি এইখানে যে বাঁকায়ে এইদিকে চলে যাচ্ছে, বাঁকায়ে এইদিকে চলে যাচ্ছে, কিছু রশ্মি সোনার পাতকে ভেদ করে, কিছু রশ্মি সোনার পাতকে ভেদ করে সোজা চলে যাচ্ছে, কিছু রশ্মি সোনার পাতকে ভেদ করে সোজা চলে যাচ্ছে। বেগ হচ্ছে 1 × 10⁻⁷ থেকে 2.5 × 10⁻⁷ মিটার পার সেকেন্ড এর মধ্যে থাকে, হ্যাঁ, বেগ হচ্ছে এর মধ্যে থাকে। তো দেখো এইটা হচ্ছে এখান থেকে সোজা এটা ভেদ করে চলে গেল। আবার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কিছু রশ্মি এইখান থেকে গেল ঠিকই, আবার ঠিক সোনার পাত থেকেই ব্যাক করতেছে, গেল সোনার পাত থেকে ব্যাক করতেছে, সোজা ব্যাক করতেছে। তো এইটা থেকে এই যে যে পরীক্ষাটা হইলো, এটা থেকে রাদারফোর্ড কিছু পর্যবেক্ষণ করেন, মানে পরীক্ষা করছি, এখন বেহুদা কিছু করলে তো হবে না, পর্যবেক্ষণ তো করতে হবে, তাহলে পর্যবেক্ষণ করছে, পর্যবেক্ষণে 3টা শব্দ মনে রাখবা, চলে যায় 90 ডিগ্রিতে, চলে যায় 90 ডিগ্রিতে, ফিরে আসে 180 ডিগ্রিতে। সবাই এটা একটু কমেন্ট করো, চলে যায় 90 ডিগ্রিতে, ফিরে আসে 180 ডিগ্রিতে, ওকে, এটা সবাই কমেন্ট করো। আমরা পড়ার একদম শেষ পর্যায়ে চলে আসছি, এটা সবাই একটু কমেন্ট করো। সবাই দ্রুত কমেন্ট করো। এবার দেখো পর্যবেক্ষণে এই যে চলে যায় 1 নম্বর পয়েন্টে, রাদারফোর্ড বলছে প্রায় 99%,
প্রায় 99% আলফা কণা এই সোনার পাত ভেদ করে সোজা সুজি চলে যায়। ওকে, গুড। আশা করি এটাকে ভুলবা না কখনো। ওকে, এইটা এটুকু মনে রাখলে চলে যায় 90 ডিগ্রিতে, ফিরে আসে 180 ডিগ্রিতে। তাহলে 99% আলফা কণা ভেদ করে সোজাসুজি চলে যায়। এই যে আমাদের সেই চলে যায় পাইছি, চলে যায় পাইছি না? হ্যাঁ, চলে যায়। ওকে, আচ্ছা এবার আসো 2 নম্বরে। ভাইরে, তোমরা এসের সময় এত মেসেজ দিবা। আচ্ছা দেখো, এবার 2 নম্বরে কি, কয়েকটা মাত্র আলফা কণা কয়েকটি আলফা কণা 90 ডিগ্রিতে ফিরে। 90 ডিগ্রিতে ফিরে বলতে কি, এই যে যেটা দেখাইলাম, এই যে দেখো এইখানে ধাক্কা খাইলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, দেখো এখান থেকে এটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ডাইরেক্ট চলে গেছে, ফিরে গেছে, অন্যদিকে ফিরে গেছে। ঠিক আছে, একদম সোজাসুজি যাই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এদিকে ফিরে গেছে। ওকে, কয়েকটা সংখ্যক আলফা কণা। আচ্ছা, এবার 3 নম্বর পয়েন্ট, যেটা খুব কম সংখ্যক, মানে ধরো এটাকে এক্সাক্ট মানটা লিখি, খুব কম সংখ্যক বলতে 20,000-এর মধ্যে, 20,000-এর মধ্যে একটি আলফা কণা 180 ডিগ্রিতে বিপরীত দিকে ফিরে আসে। ওকে, এখন বলো ভাইয়া, পর্যবেক্ষণ পর্যন্ত ক্লিয়ার? পর্যবেক্ষণ পর্যন্ত ক্লিয়ার, পর্যবেক্ষণ পর্যন্ত ক্লিয়ার। তারপর হচ্ছে আমরা এনার সিদ্ধান্তগুলো আর হচ্ছে সিদ্ধান্তের বিফলতাগুলো জেনে শেষ করব। ওকে, এবার আসি আমরা সিদ্ধান্ততে। ক্রিস্টাল ক্লিয়ার, থ্যাংক ইউ। হ্যাঁ, তোমাদেরকে একটা ধোকা দেয়া পোস্ট করছি, তোমরা কি দেখছো? তোমাদের এই প্রাইভেট গ্রুপে একটা ধোকা দেয়া পোস্ট করছি। পোস্টটা পড়ে প্রথমে সবাই একটু ধোকা খাবা, তো ধোকা খাওয়ার জন্য হইলেও পোস্টটা পড়বা। আচ্ছা, আসো, ফাঁকা, এখানেও লিখো ফাঁকা সংঘর্ষ, ফাঁকা সংঘর্ষ নিউক্লিয়াস পারমাণবিক সংখ্যা ও আকার। ওকে, দেখো এখানে একটা জিনিস মনে রাখবা, জিনিসটা পড়ানোর সাথে বলতেছি, ঠিক আছে? এবার দেখো, ধরো তোমাদের পার্বণ ভাইয়া, হ্যাঁ, ও যদি কাউকে ফাঁকা পায়, মানে ধরো কাউকে সিঙ্গেল পাইছে, সিঙ্গেল কাউকে পাইছে, এবার সে কি করে, সে তার মনের সাথে সংঘর্ষ করে, সে তার মনের সাথে সংঘর্ষ করে, সংঘর্ষ করে তারপর আর কি তাদের সময় পার হয়। সেদিন যেটা বলছিলাম যে সে তার নিজের মন দিয়ে দেয়। এই পর্যন্তই আসো, পরেরটুকু আর জানা লাগবে না, ঠিক আছে? এই 2টা পয়েন্টই তোমরা মনে রাখো, আর বাকিগুলো এমনি তোমরা আমার থেকে ভালো বুঝতে পারতেছ।
আসো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সবাই হেডফোন লাগায় ক্লাস করবা, ক্লাসে গল্প তো হবেই। আচ্ছা, আসো। তো এটা আমি কেন বললাম, যাতে তোমরা সঠিকভাবে জিনিসটা মনে। আচ্ছা, শিয়া বলতেছে আমিও সংঘর্ষ করতে চাই। না, সংঘর্ষ করার সময় তোমার এখনো হয় নাই। তুমি পার্বণ ভাইয়ের মতো অবস্থানে যাও, তুমি বুয়েটে চান্স পাও, মেডিকেলে চান্স পাও, তারপরে তুমি সংঘর্ষ করো, কোনো সমস্যা নাই। তারপর তুমি যত ইচ্ছা সংঘর্ষ করো, কোনো অসুবিধা নাই, কেউ তোমার কিচ্ছু বলবে না। আল্লাহর দুনিয়ায় কে তুমি যা ইচ্ছা করে বেড়াবো, তোমার দেখবা কেউ কিছু বলবে না। বললে দেখবা তোমার কাছে তখন সংঘর্ষ করার জন্য অনেক প্রস্তাব আসতেছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আসো। এই যে ফাঁকা সংঘর্ষ, এগুলো কেন লিখলাম, এগুলা সিদ্ধান্তটা মনে রাখার জন্য লিখলাম। সবাই এটুকু মনে রাখবা। প্রথমটা দিয়ে আমরা জানবো হচ্ছে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। মানে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। সবাই এটা একটু কমেন্ট করো, এই 4টা পয়েন্ট একটু কমেন্ট করো। তোমরা তো নেগেটিভ কেন ভাই? আমি তো ভালো কথা বলছি, আমি তো ভালো কথা বলছি, সেটাই তোমরা তো খারাপ ভাবে নিচ্ছ কেন? আচ্ছা, আসো। পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। এখন বলছে যে যেহেতু খুব কম সংখ্যক আলফা কণা বিপরীত দিকে ফিরে আসে, খুব কম সংখ্যক আলফা কণা বিপরীত দিকে ফিরে আসে, তার মানে হচ্ছে এতে প্রমাণিত হচ্ছে যে ওই আলফা কণা সোজাসুজির অপেক্ষা বহু ভারী কিছু। মানে আলফা কণা তো পজিটিভ চার্জ, আলফা কণা হচ্ছে পজিটিভ চার্জ। এখন তুমি ছেলে মানুষ, ছেলে মানুষ তো ছেলে মানুষের প্রতি আকর্ষিত হবা না, স্বাভাবিক। আর মেয়ে মানুষ তো মেয়ে মানুষের প্রতি আকর্ষিত হবা না। হ্যাঁ হ্যাঁ, আমি একটা ঠিক। সংঘর্ষ করার জন্য হলেও আগে চান্স পাওয়া লাগবে, অবশ্যই। এটা মাথায় একদম প্রথম দিনতে সেট করে নাও, যা যে যার লক্ষ্যই নাও না কেন, কিন্তু আলটিমেট লক্ষ্য থাকতে হবে যে আব্বু আম্মুর স্বপ্ন পূরণ করবো, তাই হচ্ছে আমরা ভালো একটা জায়গায় চান্স পাবো, ঠিক আছে। আচ্ছা দেখ, তো পজিটিভ চার্জকে বিকর্ষণ করবে, এইটাই আমরা জানি। তো আলফা কণা হচ্ছে পজিটিভ চার্জ, তো এ কি করতেছে, যেহেতু পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা বলতেছি আমরা, তার মানে আর খুব অল্প সংখ্যক কণাই 180 ডিগ্রিতে আবার ব্যাক করতেছে। তাহলে ধরে নিতে পারি ভিতরে কোনো একটা স্থানে এমন কিছু একটা ভারী জিনিস আছে, যেটার সাথে আলফা কণা ধাক্কা খাচ্ছে, ধাক্কা খেয়ে ফিরে আসতেছে। তো এইটা রাদারফোর্ড ধারণা দেন হচ্ছে পরমাণুর 99.7% ভর এখানে থাকে, যেটাতে ধাক্কা খাচ্ছে সেখানে থাকে, সেখানে থাকে। ওকে। তো আর এইটা হচ্ছে, আর এটা কি, এইটা হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত। উনি ধারণা করেন পজিটিভ চার্জ যুক্ত। ধারণাটা কি জন্য আসে যে পজিটিভ চার্জ যুক্ত? যেহেতু আলফা কণা পজিটিভ, তাই ওটা পজিটিভ চার্জের সাথে বিকশিত হয়ে সম্পূর্ণ ফিরে আসতেছে। তো এই জিনিসটার নাম দেন হচ্ছে, সংঘর্ষের থেকে উনি নাম দেন নিউক্লিয়াস। সংঘর্ষের থেকে উনি নিউক্লিয়াসকে আবিষ্কার করেন, নিউক্লিয়াস আবিষ্কার করেন, এই যে সেই নিউক্লিয়াসটাকে আবিষ্কার করেন, ঠিক আছে। তো দুইটাকে একসাথে বলে দিলাম, 99.7% ভর পরমাণুর কেন্দ্রে থাকে, এবং এইটা প্লাস চার্জ যুক্ত, প্লাস চার্জ যুক্ত। তিনি পরবর্তীতে নাম দেন নিউক্লিয়াস। ওকে। আচ্ছা, এবার আসো পারমাণবিক সংখ্যা। এবার উনি দেখেন যে এইখান থেকে এখানে যে ইয়েটা আছে, মানে কি বলে ওইটাকে, মানে পজিটিভ চার্জ গুলো আছে, যে পজিটিভ চার্জ আসে ওইটাকে উনি পরিমাপ করেন যে কি পরিমাণ পজিটিভ চার্জ আছে। এবার ওইটা দেখেন উনি হচ্ছে যে পরমাণুর পারমাণবিক সংখ্যার সমান সংখ্যক পজিটিভ চার্জ পরমাণুর কেন্দ্রে আছে। ওইটার নাম দেন তিনি প্রোটন। ওইটার নাম দেন তিনি কি? প্রোটন। যেটা বলছিলাম যে রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করে, তাহলে সেই যে পরম প্রোটন আবিষ্কার করলো, নিউক্লিয়াস আবিষ্কার করলো, ঠিক আছে। আর এবার হচ্ছে পরমাণুর আকার আকৃতি সম্পর্কে বলেন। উনি বলেন হচ্ছে পরমাণুটা একটা সুন্দর গোলাকার কক্ষপথে ঘুরতেছে। এটা কিরকম, যেরকম হচ্ছে আমাদের সূর্য আর পৃথিবী, সূর্য যেমন মাঝখানে থাকতেছে, চারপাশ দিয়ে পৃথিবী ঘুরতেছে, এইরকম উনি বলেছিলেন যে হচ্ছে এই সূর্যটা, সূর্য মানে হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস, আর আমাদের পৃথিবী মানে হচ্ছে ইলেকট্রন। তো ইলেকট্রন ওরকম নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। এরপর উনি আরো কিছু সিদ্ধান্ত দেন, সেগুলো আমরা একটু লিখে নেই।
আচ্ছা, অন্য পেজে লিখি। উনি বলেন, উনি হচ্ছে পরমাণুর আকার আকৃতির মধ্যে বলেন যে হচ্ছে পরমাণুর আকার, উনি একটা এক্সাক্ট মান দিয়ে দেন। পরমাণুর আকার বলেন হচ্ছে, আকার বলতে ব্যাস, যেহেতু বৃত্তাকার কক্ষপথ, আকার বলতে আমরা সেটাকে ব্যাস বলবো। ব্যাস হচ্ছে 1 × 10⁸ সেন্টিমিটার বা 0.1 ন্যানোমিটার। এইটা হচ্ছে উনি ব্যাস বলেন। সরি ভাই, এটা হচ্ছে উনি ব্যাস বলেন। এটাকে বলেন হচ্ছে পরমাণুর ব্যাস। ব্যাসের আকার কত? সবাই একটু কমেন্ট করো। 1 × 10⁸ সেন্টিমিটার বা 0.1 ন্যানোমিটার। আচ্ছা, এবার উনি নিউক্লিয়াসের ব্যাস বলেন, নিউক্লিয়াসের ব্যাস দেন হচ্ছে 1 × 10⁻12 থেকে 1 × 10 মানে 1 × 10 সরি 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 সরি, ভুলেছে ভুলেছে, এত বড় না, এত বড় না, বড় না, সরি 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 সরি, মাইনাস দিতে হবে, মাইনাস দিতে হবে। সবাই জাস্ট একটুখানি চেঞ্জ করবো, 1 × 10⁻−8, ঠিক আছে, 1 × 10⁻−8, আমি এখানে +8 দিয়ে ফেলছিলাম, বা 0.1 ন্যানোমিটার। আর এটা হচ্ছে 1 × 10⁻−12 থেকে 1 × 10⁻−13 সেন্টিমিটার এই পর্যন্ত, ঠিক আছে। এইটার আকৃতি হচ্ছে এরকম, নিউক্লিয়াসের আকৃতি এরকম। এইটা থেকে আমরা কি বুঝতে পারি দেখো তো, যে আকারগত সম্পর্ক, এদের আকারগত সম্পর্কটা হচ্ছে পরমাণু এর পরমাণু এর নিউক্লিয়াসের 10,000 10K থেকে 1 লক্ষ গুণ বড়, ঠিক আছে। এটা আমরা ধারণা পাই। এবার সিদ্ধান্ত তো ভাইয়া পাইছি, এবার ভুল তো উনি কিছু করে রাখছে, সেই ভুলগুলো আমাদের জানা দরকার, তাই না? তো এবার সিদ্ধান্ত পাওয়ার পর ভুলগুলো আমি জাস্ট একটা একটা মানে সীমাবদ্ধতা যেটাকে বলি, সীমাবদ্ধতা একদম ক্লাসের লাস্ট টপিক, সবাই একটু ধৈর্য ধরে থাকো। দেখো, সীমাবদ্ধতা কি বলছিল? সীমাবদ্ধতা হচ্ছে ম্যাক্সওয়েলের সাথে আলোক তড়িৎ চৌম্বকীয় যে সম্পর্কটা ছিল, এর যে ম্যাক্সওয়েলের সাথে ম্যাক্স এটা তোমরা এসএসসি তেও পড়ছো, ম্যাক্সওয়েলের সাথে যে আলোক তড়িৎ যে সম্পর্কটা ছিল সেইটা হচ্ছে মানে না। এখন কথা হচ্ছে কি, ম্যাক্সওয়েল কি বলছিল, যে কোনো চার্জযুক্ত বস্তু বা কণা, কোনো চার্জযুক্ত বস্তু বা হ্যাঁ হ্যাঁ, এই জান্নাতুল বাকি ঠিক বলছো, ক্লাসে মন না দিলে কোনো সংঘর্ষই আসবে না, বুঝছো। কোনো চার্জযুক্ত বস্তু বা কণা যদি বৃত্তাকার কক্ষপথে ঘুরে, যদি বৃত্তাকার কক্ষপথে ঘুরে, তাহলে সে শক্তি বিকিরণ করে, সে শক্তি বিকিরণ করবে এবং করবে এবং কেন্দ্রে পতিত হবে। তাহলে এরকম যদি হয়, ইলেকট্রন তো একটা চার্জযুক্ত কণা, সেটা ঘুরছে, চারপাশ দিয়ে ঘুরছে, ও বলছে যে সৌরজগতের মতো ঘুরছে। তো ঘুরতে ঘুরতে চার্জ ছাড়তে ছাড়তে শক্তি বিকিরণ করতে করতে একটা সময় নিউক্লিয়াসে পতিত হবে, তাহলে পরমাণুর কোনো অস্তিত্ব থাকবে? থাকবে না। এই জন্য এটা মানলো না, তাই হচ্ছে এটা হচ্ছে না। আচ্ছা, এবার বলতেছে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী সম্পর্কে এ হচ্ছে সুষ্ঠু মডেল দিতে পারে না। হাইড্রোজেন পরমাণুর বর্ণালী সম্পর্কে, বর্ণালী আমরা সামনে পড়বো, বর্ণালী খুব ইম্পর্টেন্ট টপিক। বর্ণালী থেকে ম্যাথ আসে, কিন্তু আমাদের আমাদের বর্ণালী থেকে প্রচুর ম্যাথ আসে। বর্ণালী সম্ভবত আগামী ক্লাসে পাইতে পারো বর্ণালী কিছু ম্যাথ। আচ্ছা, হাইড্রোজেনের বর্ণালী সম্পর্কে সুষ্ঠু মডেল দিতে পারে না। আচ্ছা,
এখন হচ্ছে 3 নম্বরে বলছে ইলেকট্রনের কক্ষপথে, আচ্ছা আজান দিচ্ছে, হ্যাঁ আমি কথা না বলি, আমি লিখে দিচ্ছি, সবাই শেষ করো। ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতি জানা যায়নি। 4 নম্বরটা এখানে লেখো। একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু ওকে, ঠিক আছে। আচ্ছা শেষ, আমাদের পড়া শেষ। সবাইকে যা বললাম আমি তোমাদের কমেন্ট করব, একজনকে বেছে নিব, একজনকে বেছে নিয়ে তাকে দিব কমেন্ট থেকে। হ্যাঁ, আমাদের রাদারফোর্ডের তো কোনো ম্যাথ নাই তেমন, রাদারফোর্ডে কোনো তেমন ম্যাথ নাই। আমরা হচ্ছে বোর বোর পরমাণু মডেলের ম্যাথগুলো করব, ঠিক আছে? বোর পরমাণু মডেলের ম্যাথ আগামী ক্লাসে করব, বোর পরমাণুর ম্যাথ আগামী ক্লাসে করব, তারপর কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেলের ম্যাথ আগামী ক্লাসে করব, সমস্যা নাই। আর হচ্ছে এই ক্লাসের প্র্যাকটিস শিটটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি বিকালের মধ্যেই, সবাই পেয়ে যাবা। আর কমেন্ট থেকে একজনকে নিয়ে আমি তাকে রিচার্জ দিব। আর হচ্ছে যেটা বললাম, মেডিকেল আওয়ার গোলে আজকে রাত 12টার মধ্যে যারা নোট সাবমিট করবা, নোট সাবমিট করার নিয়ম তো সবাই জানোই, সেটা হচ্ছে ক্লাসের টপিক, তারপর হচ্ছে তোমার ইনস্ট্রাক্টর কে ছিল ক্লাসের তার নাম, আর হচ্ছে ক্লাসটা কেমন লাগলো সেটা একটা রিভিউ দিয়ে, তারপর সুন্দর করে আমাদের নতুন যে পোস্টারটা আছে ওইটা হচ্ছে শুরুতে দিয়ে তুমি পোস্ট করবা। সেইখান থেকে যার নোটটা সবচেয়ে সুন্দর হবে একজনকে বেছে নিয়ে, যার নোট সবচেয়ে সুন্দর হবে এবং যার নোটে সবচেয়ে বেশি রিয়াক্ট কমেন্ট থাকবে তাকেই কিন্তু দিব। তো সেখান থেকে খুঁজে আমি কাল পরশুর মধ্যে তাকে দিয়ে দিব, আর কমেন্টের জনকে আজকে রাতের মধ্যে আমি তার গিফট পাঠিয়ে দিব, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, ক্লাসের ম্যাথের কথা বলছো, ম্যাথের কথা বলছো, ম্যাথ ক্লাসটা হচ্ছে আমরা আমরা কাল পরশুর মধ্যে ম্যাথ ক্লাস স্টার্ট করে দিব, কাল অথবা পরশু, আগামীকাল অথবা পরশুর মধ্যে ম্যাথ ক্লাস স্টার্ট করে দিব, ঠিক আছে? আর তোমাদের নেক্সট কিউএনএ সেশনটা জানাই দিব, কখন হবে জানাই দিব, সবাই কিউএনএ সেশনে থাকবা। এতদিন যা যা পড়লাম, অনেক কিছু পড়ছি কিন্তু কেমিস্ট্রি ফিজিক্সের, তো সেইগুলো আমরা রিপিট করব, পড়া ধরবো, সবাই পড়া কমপ্লিট করে রাখবা। আর এই যে যে প্র্যাকটিস শিট দিব সেটা অবশ্যই সবাই প্র্যাকটিস করবা নিজে থেকে, ঠিক আছে? আর সুন্দর করে নোট পোস্ট করো। দেখা হবে নেক্সট ক্লাসে, সবাইকে আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ থাকার জন্য, ভাই অনেক কষ্ট দিলাম আজকে তোমাদের।